দেখ একটু পড়াশোনাকে রিভিউ করে আসি। আমরা সমানতা দেখছিলাম। সমানতা কাকে বলে? একাধিক যৌগ যাদের আণবিক সংকেত সংকেত সেম ধর্ম ভিন্ন তাদেরকে সমাণু বলে। সমাণুদের ক্লাসিফিকেশন যেমন হচ্ছে দুই রকমের সমাণু হয়, গাঠনিক সমাণু আর ত্রিমাত্রিক সমাণু। গাঠনিক সমানতার মধ্যে মনে আছে চেইন সমাণু দেখছিলাম, মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন হবে, এইগুলো তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা দিনে। তারপরে পজিশনাল আইসোমার মানে অবস্থান ভিন্ন হবে। তারপরে হচ্ছে বেঞ্জিনের অবস্থান সমাণুগুলো দেখছি। তারপরে আমরা দেখছিলাম মেটামেরিজম কাকে বলে। তারপরে হচ্ছে মেটামেরিজমের ও তারপর হচ্ছে কার্যকরীমূলক সমাণু। এবং এত পরিমাণ প্র্যাকটিস আমরা করছি, মানে এত পরিমাণ প্র্যাকটিস করা হয়েছে, আমার মনে হয় এখান থেকে বাংলাদেশের কোনো পরীক্ষায়, সেটা হোক কি বলে এইচএসসি পরীক্ষা, সেটা হোক অ্যাডমিশন পরীক্ষা, কোনো পরীক্ষায় তোকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। এরপরে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমানতা হইতে গেলে আমাদের দুইটা শর্ত। একটা হচ্ছে সেখানে কার্বন কার্বন ফ্রি রোটেশন থাকতে পারবে না, মানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হবে না। ওকে, সো কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হবে না মানে হচ্ছে যদি পাই বন্ড থাকে বা সাইক্লিক যৌগ থাকে সেখানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হবে না। এরপরে দেখাইছিলাম কার্বনের দুইটা হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে, তাহলে সেখানে জ্যামিতিক সমানতা হয়। এই দুইটা ছিল জ্যামিতিক সমানতার মেইন শর্ত। আর এরপরে আমরা দেখছিলাম কারা জ্যামিতিক সমানতা দেখায়, কারা জ্যামিতিক সমানতা দেখায় না, সিস কাকে বলে, ট্রান্স কাকে বলে, মেলিক অ্যাসিড, তারপর হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এদের সংকেত কি, সিস ট্রান্সের পার্থক্য কি। আর ওই যে কখনো আমাদেরকে যদি মোট সমাণু বলে আর কখনো যদি আমাদেরকে গাঠনিক সমাণু বলে, সেখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে প্রশ্নে আমার কাছে মোট সমাণু চাইছে নাকি আমাকে গাঠনিক সমাণু চাইছে। তারপরে হচ্ছে আমরা সাইন এন্টি দেখছি, আমরা ইজেড দেখছি। এরপরে হচ্ছে অপটিক্যাল আইসোমার। এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু। এখন অপটিক্যাল আইসোমার পড়ার জন্য আমাদের কিছু বেসিক পড়তে হবে। এই বেসিকটুকু তোদের বইতে আছে, বাট ওই বইতে এইটুকু যে আসলে সরাসরি অপটিক্যাল আইসোমারের সাথে জড়িত না এটা বলে দেওয়া নাই। তখন স্টুডেন্টরা পড়তে গিয়ে কোমলমতি মনে বিশাল একটা আঘাত লাগে যে ভাইয়া এটা তো বুঝি নাই, বা অপটিক্যাল আইসোমারের সাথে এটা কিভাবে রিলেট করা যায়। সো সবাই একটু লিখে নেয় এসব কিছু বেসিক শিখে। এগুলো আমাদের বইতে কিন্তু আছে, কিন্তু বইতে এটা এমন ভাবে দেওয়া, এমন একটা ভাব ফিল হয় যে এইটা বোধহয় অপটিক্যাল আইসোমারের একটা পার্ট, বা এটা বোধহয় অপটিক্যাল আইসোমারেরই অংশ। আমরা অনেক সময় বুঝি না। সো বেসিক হচ্ছে আমরা একটু দেখব সমবর্তিত লাইট, সমবর্তিত আলো। এটা কিন্তু কেমিস্ট্রির জিনিস না, এটা ফিজিক্সের জিনিস। ইংলিশে বলা হয় পোলারাইজড লাইট। যে পোলারাইজড লাইট আসলে কি জিনিস, আমরা কি পোলারাইজেশন পড়ছিলাম না? দেখ একটু ফ্ল্যাশব্যাকে যা, ফিজিক্সে পড়ছিলি যে একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং সেখানে একটা বিশাল পার্থক্য ছিল। অনুপ্রস্থ তরঙ্গ সমবর্তন দেখায় কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তন দেখায় না। এই মনে আছে যে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের মধ্যে হচ্ছে দুইটা পার্থক্য ছিল, একটা হচ্ছে এই যে সমবর্তন বা পোলারাইজেশন দেখায় আর পোলারাইজেশন দেখায় না। তো সমবর্তিত লাইটটা জিনিসটা কি? ধর ভাইয়া তোর কাছে হচ্ছে একটা লাইট আছে। এখন একটা লাইটে তো হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আলো থাকে, তাই না? কিন্তু আমি ধরলাম এটা এমন একটা লাইট যেটা একবর্ণী আলো, মানে যেটাকে বলা হয় মনোক্রোম্যাটিক লাইট। সো এটা হচ্ছে আমাদের একটা মনোক্রোম্যাটিক লাইট। মনোক্রোম্যাটিক, মনোক্রোম্যাটিক মানে হচ্ছে একবর্ণী আলো। মনো মানে এক, ক্রোমো মানে রং, ক্রোম্যাটিক মানে একবর্ণী। সো এই হচ্ছে আমাদের একবর্ণী আলো, একবর্ণী লাইট। এবার অনেকে এখানে একটা ভুল ধারণা আছে। আমরা জানি কি আলো একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, এবং আলোর এই তরঙ্গটা কিন্তু বিভিন্ন তলে অসিলেট করে। অসিলেট করে মানে হচ্ছে কাঁপে। কোনোটা হয়তো ভার্টিক্যাল তলে কাঁপে, কোনোটা হয়তো হরাইজন, মানে ধর কোনোটা তরঙ্গ এই যে এভাবে সামনে আগায়, এভাবে সামনে আগায়, কোনোটা এভাবে হয়তো সামনে আগায়, কোনোটা এরকম কোনাকুনি সামনে আগায়। কারো কি মনে হয় যে যদি কোনো আলোর রং একটা হয় তাইলে সেখানে আলো একটা তলে কাঁপবে? এটা কি কারো মনে হয় যে আলোর রং একটা তার মানে সে একটা তলে কাঁপে? এটা কিন্তু না। যদি এই ধারণা কারো থেকে থাকে সে ওই ধারণা থেকে বের হয়ে আস। আলোর রং একটা মানে সেখানে ওয়েভলেন্থ একটা। মানে আলোর রংটা কেন হয়? ওয়েভলেন্থের জন্য হয় না? আমরা জানি 400 থেকে 700 হলে দৃশ্যমান আলো হয়, 400-র আশেপাশে হলে লাল মানে বেগুনি, আর 700-র আশেপাশে হলে লাল। সো আলোর রংটা হয় কিন্তু ওয়েভলেন্থের জন্য, নট কোন তলে সে কাঁপে সেটা। সো এইখানে একবর্ণী আলো মানে হচ্ছে ধর একটাই ওয়েভলেন্থ আছে কিন্তু আলোটা এরকম বিভিন্ন তলে কাঁপে। মানে ধরলাম কোনোটা এরকম ভার্টিক্যাল তলে কাঁপছে, কোনোটাই হরিজন্টাল তলে কাঁপছে,
কোনোটা আসলে এরকম তলে কাঁপে, কোনোটা এরকম তলে কাঁপে। এই যে প্রত্যেকটা আমি যে অ্যারো সাইন দিচ্ছি, প্রত্যেকটা অ্যারো সাইন মানে হচ্ছে আলোর কম্পনের তল দেখানো হইতেছে। সো এটা একটা একবর্ণীয় আলো, মনোক্রোম্যাটিক লাইট। আমি ইংলিশটা লিখে দিই, ইংলিশটা বেশি সুন্দর, খুব সেন্স মেক করে। মনোক্রোম্যাটিক, CHROMATIC, মনোক্রোম্যাটিক লাইট, একবর্ণীয় আলো। এখন এই আলোটাকে আমি চাই না যে এটা বিভিন্ন তলে কাঁপুক, কারণ আমি অপটিক্যাল আইসোমার বের করার জন্য আমার দরকার একটা টুলস দরকার। সেই টুলস আমি কিন্তু এখন অপটিক্যাল আইসোমারের ধারে কাছেও যাই নাই কিন্তু। সো মনোক্রোম্যাটিক লাইটটাকে আমি একটা পোলারাইজারের মধ্যে পাস করব। পোলারাইজার দেখতে কেমন জানিস? পোলারাইজার দেখতে হচ্ছে যে এরকম, অনেকটা জানালার গ্রিলের মতো আর কি, বুঝছিস? ফিজিক্স বইতে অবশ্যই দেখছিস। এবং এই পোলারাইজার আসলে প্রিজম, এবং স্পেশাল প্রিজম। যদি ফিজিক্সে একটু মনে থাকে তাহলে হচ্ছে এটা দেখবি যে এটা হচ্ছে ক্যালসাইট প্রিজম। আলোর কম্পনের তল বলতে কি বুঝাচ্ছেন? ওকে, আলোর কম্পনের তল মানে হচ্ছে আলো তো একটা তরঙ্গ। সো একটা তরঙ্গ তো এইভাবে সামনে আগায়, তাই না? যে এইভাবে এভাবে সামনে আগায়। সো এটা আসলে কি তলে কাঁপে? যে এই তলে কাঁপতেছে, আমি যে তলটা দেখাচ্ছি সেই তলে কাঁপতেছে। আবার ধর কোন একটা আলো সেটা হতে পারে যে এরকম 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 করে সামনে আগায় আর কি, মানে ধর এভাবে এভাবে সামনে আগায়। ও তলটা হচ্ছে এই তলটা, আলো যে তলে কাঁপে সেই তলের হচ্ছে আমরা বোঝাচ্ছি। তো ঠিক আছে, আমাদের হচ্ছে আমি ওইটাকে একটা পোলারাইজারের মধ্যে পাস করছি। পোলারাইজারকে বাংলায় বলা হয় সমবর্তক। পোলারাইজার, এটা ফিজিক্সের জিনিস, কিন্তু পুরোটাই ফিজিক্সের জিনিস। ফিজিক্সে আমরা এটা অনেক বিস্তারিত পড়ছি অথবা পড়বো। এই পোলারাইজারের মধ্যে যখন পাঠাবো তখন কমন সেন্স যে একটা জানালার গ্রিল, ধর এই যে আমার হাতে 4টা আঙ্গুল জানালার গ্রিল, তো এখান থেকে যদি আমার এই মার্কারটা এইভাবে থাকে যে পাস করতে পারছে না, কিন্তু দেখ আটকে যাচ্ছে। যদি এরকম থাকে তাও কিন্তু আটকে যাচ্ছে। তাহলে শুধু পাস করে কোনটা? শুধু পাস করে হচ্ছে যেটা সোজাসুজি থাকে সেটা পাস করে। তো আমি যদি এই গ্রিলের মধ্য দিয়ে এটাকে পাস করি তাহলে এখান থেকে শুধু কোনটা বের হবে? এখান থেকে শুধু বের হবে হচ্ছে আমাদের যেটা লম্বভাবে কাঁপে সেইটা, মানে শুধু এইটা বের হবে, এইটা। আর বাকিগুলো কিন্তু বের হবে না, মানে এটাও বের হবে না, এটাও বের হবে না, এটাও বের হবে না। এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যালি পোলারাইজড লাইট। ভার্টিক্যালি পোলারাইজড লাইট মানে হচ্ছে এই যে লম্বলম্বী ভাবে তলে হচ্ছে পোলারাইজড লাইটটা আছে। এখন আমাকে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা পোলারাইজড লাইট বলি। সো এটা হচ্ছে পোলারাইজড লাইট, POLARIZED, পোলারাইজড লাইট। এবার কাঁচা বাচ্চারা একটু বলার চেষ্টা করতো ভাই, এই লাইটের সাথে এই লাইটের যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে ডিফারেন্সটা কি হবে? মানে ধর আমি যদি একটা পোলারাইজড লাইট করি, ল্যাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, তো প্র্যাকটিক্যালি এটার সাথে এটা মানে আমি কি দেখে, মানে পোলারাইজড লাইটে কি পার্থক্যটা হবে অরিজিন থেকে? প্রশ্নটা কি বুঝতে পারছি? যে আমি যদি এই সেম প্র্যাকটিক্যালটা বাস্তবে করি, এই এক্সপেরিমেন্টটা, তো আমি আসলে এখানে আসলে কি পাবো, মানে এখানে ডিফারেন্সটা কি পাবো? কম তরঙ্গ থাকবে। এই কম তরঙ্গ থাকবে সেটা কি তুই বুঝবি নাকি? মানে তুই কি প্র্যাকটিক্যালি বুঝবি কত তরঙ্গ কম আছে না কম আছে? আলোর দিক দেখে না, আলোর দিক দেখে বোঝা যায় না। ফারদিন খান আনসারটা দিছে ইন্টেন্সিটি কমে যাবে, মানে এই আলোটা অনেক বেশি হচ্ছে ব্রাইট থাকবে, এই আলোটার ব্রাইটনেস কমে যাবে। এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স। সো আমি ন্যাচারালি ইউজ করি এরকম কিছু পোলারাইজারের নাম বলি। আমরা যখন সানগ্লাস ইউজ করি না, সানগ্লাস কিন্তু বিশেষ ভালো রকমের পোলারাইজার, কারণ সূর্য থেকে এরকম বিভিন্ন তলে আলো অসিলেট করে। অসিলেট করা মানে হচ্ছে কম্পিত হওয়া। তো সানগ্লাস ম্যাক্সিমাম গুলোকে আটকায় দেয়, খুব অল্প সংখ্যকরে পাঠায়। এই জন্য হচ্ছে আমাদের সানগ্লাসে সূর্যের দিকে বা রোদের মধ্যে তাকাতে অসুবিধা হয় না। কেউ কি কখনো দেখছিস যে মাঝে মধ্যে ফেসবুকে অ্যাড দেখবি, হাইওয়েতে গাড়ি চালানোর জন্য পোলারাইজড চশমার অ্যাড ফেসবুকে দেখছিস? আমি কিন্তু মাঝে মধ্যে দেখি, মানে হুট করে দেখবি যে ফেসবুকে একটা অ্যাড আসছে যে আপনি কি হাইওয়েতে গাড়ি চালান, আপনি কি রাতের বেলা গাড়ি চালাতে সমস্যা, তাহলে আপনার জন্য আছে আমাদের একটি এক্সক্লুসিভ চশমা। এটি একটি পোলারাইজড চশমা যা রাতের বেলা গাড়ি চালাতে আপনাকে সাহায্য করবে। ওই যে ওই পোলারাইজড চশমা আসলে কি করে, ম্যাক্সিমাম আলোকে সে ওই ফিল্টার করে দেয়, খুব অল্প সংখ্যক চোখে পাঠায়। তো কাহিনী কি হইলো? আমরা একটা পোলারাইজড লাইট পাইলাম। বিশ্বাস কর ভাই, এখনো কিন্তু আমরা হচ্ছে আলোক সমানতায় যাই নাই। ওকে, এইটা তুই যদি কেউ দেখতে চাস একটা কাজ কর, খালি মেসেঞ্জারে কাউরে একটু বল যে হচ্ছে আমার একটা পোলারাইজড সানগ্লাস দরকার আর কি। তো এটা একটু একজনকে মেসেঞ্জারে খালি পাঠা, অথবা একবার গুগল সার্চ কর, দেখবি ভাই তোর নিউজ ফিডে এই অ্যাড দিয়ে ভরে গেছে।
মানে এইসব বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলো একবার টের পাইলে হয় যে তুই গুগলে একবার এটা সার্চ করছিস, ভাইরে ভাই অ্যাড দিয়ে পুরো ভরায় দেয়। এবার আমরা আসি হচ্ছে অপটিক্যাল আইসোমারে। সো অপটিক্যাল আইসোমারে দুটি শর্ত আছে। আমরা অপটিক্যাল আইসোমার যাব এবং এখানে একটু লিখে দিই যে অপটিক্যাল আইসোমারের দুটি শর্ত আছে। আমরা এর আগে কিন্তু জ্যামিতিক আইসোমারের শর্ত দেখছি, এবার আমরা দেখব অপটিক্যাল আইসোমারের শর্ত। দুটি শর্তের মধ্যে ওইখানে দুটি শর্ত কি ছিল আমি একটু সবাইকে মনে করাই দেই। প্রথম শর্ত ছিল যে সেই যৌগটার কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, আর দ্বিতীয় শর্ত ছিল কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। এটা ছিল ওইখানকার শর্ত। আর এইখানকার দুইটা শর্তের প্রথম শর্ত হচ্ছে সমাণু মানে কি? সমাণু মানে তো একটা যৌগ হবে, তাই না? প্রথম সমান হচ্ছে যৌগকে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। সো প্রশ্ন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? মানে ইট হ্যাজ টু বি অপটিক্যালি অ্যাক্টিভ। এটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, বাংলায় বলা হয় আলোক সক্রিয় হইতে হবে। খবরদার কাচ্চা বাচ্চার, আলোক সমাণু এক জিনিস, আলোক সক্রিয়তা ভিন্ন জিনিস। আবারও বলতেছি যে হচ্ছে আলোক সক্রিয়তা এক জিনিস, আলোক সমানতা ভিন্ন জিনিস। পোলারাইজারের স্লিট কই, আলো যে যাবে এই যে এদের মাঝখানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা দিয়ে আলো পাস করে, শুধু কোনটা পাস করে? ওর সাথে যেটা তরঙ্গ তল ম্যাচ করে সেটা পাস করে। এখন দেখি অপটিক্যাল অ্যাক্টিভ কি জিনিস, সবাই খাতার উপরে লিখে না। অপটিক্যাল অ্যাক্টিভিটি প্রথম শর্ত, অপটিক্যাল অ্যাক্টিভিটি, ACTIVITY। কি বললাম ভাইয়া? এই যে আমরা যখন একটা জিনিস পড়ি তখন মোস্ট অফ দ্য টাইম এটা হয় যে আমি জিনিসটা কেন পড়ছি বা এটা কোন প্রেক্ষিতে আসছে, এটা প্রেক্ষাপটটা কি, এটা আমরা অনেক সময় বুঝি না, বোঝার চেষ্টা করি না, শুধু পড়ে যাই। তখন না জিনিসটা ফিল করতে পারি না যে কেন এটা আসছে, কেন এটা পড়ছি, এটা কেন বইতে দেওয়া আছে। আমরা কিন্তু এখানে কি পড়তেছি? আলোক সমানতা। আলোক সমানতা পড়তে গেলে আমাদেরকে আলোক সমানতা দুটো শর্ত বুঝতে হয়। প্রথম শর্ত, যৌগকে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হয়। সো প্রথম শর্ত অপটিক্যাল অ্যাক্টিভিটি আবার কি জিনিস? অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, ধর তোর কাছে ওরকম একটা আলো আছে, আলোটা কি? সেটা হচ্ছে পোলারাইজড লাইট। ওই যে আমরা এতক্ষণ ধরে কিন্তু এটাই বুঝছিলাম যে পোলারাইজড লাইটটা আসলে কি বা পোলারাইজড লাইট কিভাবে তৈরি করা হয়। আমার কাছে একটা পোলারাইজড লাইট আছে, এখন আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করব কিসের? কোন একটা যৌগের, তাই না? সো তোদের অনেকের কাছে মনে হয় যে ভাইয়া পেন্টেন বোধহয় একটা যৌগ, আমরা যেরকম 5টা কার্বন দেখি সেরকম। এই বাস্তবে পেন্টেন কি 5 কার্বন দেখা যায় নাকি পেন্টেন দেখতে অনেকটা তরল, একটা তরলের মতো মনে হয়? বাস্তবে কি হচ্ছে গ্লুকোজ দেখতে কি আসলে এরকম 6টা কার্বন 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন দেখায়? সেটা তো একটা লিকুইডের মতো দেখায়, ব্যাপারটা এরকম না? সো আমি এমন একটা যৌগের অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করব, ধরলাম সেই যৌগের লিকুইড দ্রবণ আমার কাছে আছে এবং ধরে নিচ্ছি সেই যৌগের লিকুইড দ্রবণ হচ্ছে এই যে এই পাত্রের মধ্যে আমি নিচ্ছি। সো এখানে আমার স্যাম্পল আছে, বুঝছিস? স্যাম্পলটা কি? যার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমি টেস্ট করব। সো আমরা এখানে কি নিলাম? এখানে আমরা স্যাম্পল নিলাম। স্যাম্পলকে বাংলায় নমুনা বলে, যার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমি টেস্ট করব। আমি এই স্যাম্পলের মধ্য দিয়ে, এই যে পাত্রের মধ্যে এটা করা হয় বা যে মেশিনের মধ্যে এটা করা হয়, সেই মেশিনের একটা নাম আছে, সেই মেশিনের নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার। সো পোলারিমিটার মেশিনের মধ্য দিয়ে আমাদের একবর্ণী লাইটটাকে আমি পাস করলাম। এখন একবর্ণী লাইটকে যখন পাস করানো হয় তখন সেই লাইটটা বের হবে এখান থেকে। তো দেখা গেল যে ধর তুই তো পাঠাইছিলি হচ্ছে ভার্টিক্যালি একটা লাইন, কিন্তু সেইটা যখন এখানে বের হয়ে গেল তখন তার কিন্তু আমি পাঠাইছিলাম এই তলে থাকা কাপা, তাই না? এই তলে থাকা, কিন্তু আমি বের হওয়ার পরে দেখলাম সে আসলে একটু কোণে বেঁকে গেছে। এই যে একটু কোণে যে বেঁকে গেল, যদি এরকম বেঁকে যায়, ধর এখানে থিটা কোণে বেঁকে গেছে, যে থিটা কোণে বেঁকে গেছে, তো যদি বেঁকে যায়, যদি বাঁকে, তাহলে এই যৌগটাকে আমরা কি বলি? অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি না বাঁকে তাহলে সেই যৌগকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলি না। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি, এখানে অনেকের ভুল ধারণা আছে অনেকের। আচ্ছা দেখতো ভাইয়া, এইখানে আমার কাছে একটা লাইট আছে, সেই লাইটটা হচ্ছে পোলারাইজড। আচ্ছা এইখানে যে লাইটটা বের হয়েছে, সেই লাইটটা কি পোলারাইজড নাকি পোলারাইজড না? কি মনে হয়?
এইটা পোলারাইজড, ভাই এটাও তো পোলারাইজড। কমন সেন্স ভাই, কমন। এটা পোলারাইজড কারণ কি, এটাও একতলে আলো কাঁপতেছিল, এটাও একতলে আলো কাঁপতেছে। সো ওইটাও পোলারাইজড, এটাও পোলারাইজড। কিন্তু ওইটা যে তলে পোলারাইজড ছিল, এইটা সেই তলে পোলারাইজড না। এই জন্য বইতে অপটিক্যাল অ্যাক্টিভিটির একটা ডেফিনেশন দেখবি যে যে যৌগ সমবর্তিত আলোর তলকে ঘুরিয়ে দেয়, আলোকে ঘুরাই দেয় এই কথাটা বলার থেকে বেশি অ্যাকুরেট হচ্ছে সমবর্তিত আলোর তলকে ঘুরাই দেয়। এই যে এখানে ভার্টিক্যালি সে পোলারাইজড ছিল, এখানে সে কিন্তু ভার্টিক্যালি পোলারাইজড না, একটুখানি বেঁকে গেছে। তাহলে কি কথা বললাম, যে আমি যদি এমন কোনো যৌগ নেই, মানে আমি যদি এমন কোনো যৌগ নেই যে যৌগটা সমবর্তিত আলোর তলকে ঘুরাই দেয়। কি বললাম, আমি যদি এমন কোনো যৌগ নেই যে যৌগটা সমবর্তিত আলোর তলকে ঘুরিয়ে দেয়, তাহলে সেই যৌগকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ। ওকে, এবং এটা পোলারাইজড লাইট, এটাও কিন্তু পোলারাইজড লাইট। সো এটাও পোলারাইজড, এটাও পোলারাইজড, বাট এটা যে তলে পোলারাইজড, এটা সেই তলে পোলারাইজড না। ওকে, সো এই জন্য আমরা ডেফিনেশন বলি অপটিক্যাল অ্যাক্টিভিটি কি জিনিস। অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে যে যৌগ বা কোনো যৌগ যে যৌগ সমবর্তিত আলোর তলকে, ইংলিশে বলে দিচ্ছি একটু পরে, সমবর্তিত আলোর তলকে ঘুরিয়ে দেয়। ইংলিশটা কেন লিখে দিচ্ছি না, ইংলিশটা একটু বেশি কঠিন শোনায় আর কি। যারা ইংলিশ ভার্সনের আছিস তাদের জন্য বলে দেই, দ্য কম্পাউন্ড হুইচ রোটেটস দ্য প্লেন অফ পোলারাইজেশন। মানে চিন্তা কর, প্লেন পোলারাইজড লাইটের, এটা বাংলাদেশ ভার্সনে যারা আছে এদেরকে বোঝার দরকার নেই, ওইটা বুঝলেই হতেছে। ইংলিশ ভার্সনে এই ডেফিনেশনটাকে বলা হয় দ্য কম্পাউন্ড হুইচ রোটেটস প্লেন পোলারাইজড লাইট দ্য প্লেন অফ পোলারাইজেশন। মানে প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশন, মানে যে তলে সে পোলারাইজড ছিল সেই তলটাকে ঘুরায় দেয়। যদি সেই তলটাকে ঘুরায় দেয় তাহলে সেটাকে বলা হয় কি, অপটিক্যালি অ্যাক্টিভ। আর এই ঘটনাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। এ সবাই কি বুঝিয়েছে এইটুকু? তাহলে ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা দেখলাম অপটিক্যাল আইসোমার কি জিনিস। মানে অপটিক্যাল আইসোমার হইতে গেলে আমাদেরকে ওই যে অপটিক্যাল আইসোমারের যে দুইটা শর্ত আছে তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে যৌগকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি, যদি সেই যৌগের মধ্য দিয়ে আমি পোলারাইজড লাইট পাঠাইছি, আমরা একটু বিস্তারিত পেছনে দেখলাম যে পোলারাইজড লাইট আসলে জিনিসটা কি। সো যদি কোনো যৌগের মধ্য দিয়ে, পোলারিমিটারের মধ্য দিয়ে আমি অপটিক্যালি পোলারাইজড লাইট পাঠাই এবং সে যদি রোটেট করে, যদি সে করে তাহলে সেই যৌগকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। এই ঘটনাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। প্রথম শর্ত। 2 নম্বর শর্ত আসে। 2 নম্বর শর্ত এখানে হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে। কাইরাল কার্বন থাকা লাগবে। প্রথম শর্ত কি, অপটিক্যাল অ্যাক্টিভ হইতে হবে। 2 নম্বর শর্ত কি, কাইরাল কার্বন থাকা। যদিও কাইরাল কার্বন থাকা মানে অপটিক্যাল অ্যাক্টিভ হওয়া, কারণ যে যৌগে কাইরাল কার্বন নাই সেই যৌগে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না। আমরা কি স্যাম্পলে এমন কম্পাউন্ড ইউজ করা যাবে পোলারাইজড লাইট চেঞ্জ হয়? পোলারাইজড লাইট চেঞ্জ হয় না। যদি আমি হচ্ছে স্যাম্পল এমন একটা যৌগ নেই যে যৌগে হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাহলে সেই যৌগে তো আসলে আমি যদি পোলারাইজড লাইট পাঠাই তাহলে হচ্ছে সেটা তো কোনো পরিবর্তন হয় না। আসিফ ফয়সাল, কাইরাল কার্বন মানে কি? মানে কি একটু পরে বলে দিচ্ছি, এবার তোর বানান আগে ঠিক করবি। মানে কি, মানে বানান হচ্ছে এইটা, MANE, মানে। তুই লিখছিস হচ্ছে MANA, এটা মানা হয়ে গেছে। এই বানানগুলো নিয়ে সবাই একটু কেয়ারফুল থাকবে, কারণ আমরা এখন বড় হচ্ছি। সো এই জিনিসগুলো আমরা আগে বললে বা করলে মানুষজন কিন্তু কিছু মনে করতো না, বাট এখন আমাদেরকে কি করতে হবে, অনেক সময় দেখবি যে অনেক বড় বড় অফিসিয়াল কাজে মানুষকে টেক্সট করতে হবে, অথবা হচ্ছে অনেক অফিসিয়াল মানে একটু যেসব মানুষ এত অ্যাক্সেসেবল না, যেমন ধর হচ্ছে আমি তোদের এখন শাওন ভাইয়া, সো আমার কাছে তুই যা ইচ্ছে বলতেই পারিস।
কিন্তু কখনো যদি এরকম হয় তোর কোনো একটা কলেজের ফাংশনের কাজে তোর সিনিয়র অ্যালামনাই কাউকে টেক্সট করতে হচ্ছে যে ভাইয়া এই কাজের জন্য আপনাকে আমার দরকার, তো তখন অবশ্যই হচ্ছে আমরা এমন কোনো কিছু লিখবো না যেটা দেখতে দৃষ্টিকটু লাগে, চেষ্টা করবি ডিসেন্ট ইংলিশ লিখতে। সো এই যে মানাটা হচ্ছে এই মানে বানান এইটা এমএএনই। কাইরাল কার্বন থাকা, কাইরাল কার্বনকে বাংলায় অপ্রতিসম কার্বন বলে। এখন আমি জানি কার্বনের হাত কয়টা, কার্বনের হাত হচ্ছে 4টা, তাই না? কার্বনের 4টা হাত। তো কার্বনের 4টা হাতে যদি 4টা ভিন্ন জিনিস থাকতে হবে, কি বললাম ভাইয়া? কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। যদি থাকে, যেমন ধর এই যে আমার কাছে একটা কার্বন আছে এবং এখানে ধর হচ্ছে W, এখানে হচ্ছে X, এখানে Y, এখানে হচ্ছে Z। যদি এরকম থাকে তাহলে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। অপ্রতিসম, বুঝতেই পারছিস? চারপাশে যদি 4টা ভিন্ন থাকে তাহলে সেই কার্বনটা তো একেবারে অপ্রতিসম হবে না। অপ্রতিসম মানে তো বুঝি মানে মিলবে না আর কি, মানে কেউ কোনো পাশ কোনো পাশের সাথে মিলে না, বা সমান ভাগে ভাগ করা যাবে না কোনো সাইড থেকে। তো যদি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন একযোজী মূলক থাকে তখন সেটাকে বলা হয় কাইরাল কার্বন। এই ডেফিনেশনের মধ্যে একটা ফিল করার জিনিস আছে, আমি বইয়ের ডেফিনেশনটা লিখে দিই। এই কাইরাল কার্বন কিন্তু ক নম্বরে স্যারদের খুব প্রিয় জিনিস, মানে যদি সমানতা সিলেবাসে থাকে স্যাররা ক নম্বরে কাইরাল কার্বন দিবেই। কার্বনের 4 হাতে, কার্বনের 4 হাতে 4টি ভিন্ন, অবশ্যই ভিন্ন হইতে হবে, 4টি ভিন্ন এবং একযোজী। যদিও একযোজীটা বলার মানে হয় না, কারণ কি? যদি কার্বনের 4 হাতে 4টা থাকতে হয় তাহলে সেই 4টাকে মানে ইট হ্যাজ টু বি মনোভ্যালেন্ট, সেগুলোকে একযোজী হতেই হবে। সো কার্বনের 4 হাতে 4টি ভিন্ন একযোজী, কখনো কখনো মৌল হতে পারে, মৌল অথবা মূলক থাকলে বা থাকে, যদি থাকে তাহলে সেই কার্বনকে আমরা কি বলি? কাইরাল কার্বন। ওকে, কার্বনের 4 হাতে 4টি ভিন্ন একযোজী মৌল বা মূলক থাকলে সেই কার্বনকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। সো আমরা অনেকগুলো উদাহরণ দেখাবো। কাইরাল কার্বনের উদাহরণ দিয়ে অ্যাডমিশনে সরাসরি প্রশ্ন আসে। একযোজী মূলক কেন হবে? আচ্ছা আসিফ ফয়সাল, ফিল কর যে কার্বনের হাত 4টা, এখন কার্বনের 4 হাতে যদি 4 জন থাকতে হয়, তার মধ্যে কোনোটা যদি দ্বিযোজী হয় তাহলে কি 4টা থাকতে পারবে? ভাই ফিল কর, মুখস্থ করিস না। ধর কার্বনের 4 হাতে এমন 4 জন আছে, ধর কার্বন 4টা হাত, সে হচ্ছে 4 হাত মিলে বসে আছে, কিন্তু এমন একজন আসলো যেটা দ্বিযোজী, তাহলে সেইটা আসার পরে কি 4 জনে আসতে পারবে? তো কমন সেন্স কি বলে, বিবেক কি বলে? 4 জনই যদি আসতে হয় সেই 4 জনকে অবশ্যই কি যোজী হতে হবে? একযোজী হতে হবে। একযোজী না আসলে কিন্তু 4 জন আসবে না। যদি এই ডাব্লিউর যোজনী 2 হইতো তাহলে ভাই সে তো 2টা হাত কার্বনের কভার করে ফেলতো, তাহলে তো বাকি 2 জন আসতে পারতো, বাকি 3 জন তো আসতে পারতো না। এই বুঝতে পারছি কেন একযোজী হবে? মুখস্থ না করি আমরা, এটা তো বুঝাই যায় যে একযোজী না হলে তো 4টা ভিন্ন জিনিস আসতেই পারবে না। ওকে, এবার দেখি কাইরাল কার্বন নিয়ে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে। যেমন দেখ, একটা দেখাই, একটা প্রশ্ন দেখাই, তোদের ভালো লাগবে আর কি, এটা অ্যাডমিশনে আসা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এরকম, আরে কিছুক্ষণ আগে এখানে রাখছিলাম, অনেকগুলো প্রশ্ন নোট করে রাখছি কিন্তু সেই প্রশ্নগুলো ওকে, যাই হোক আমরা একটা যৌগ নেই, ধর তোর কাছে এটা আছে কার্বন, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে CH3, আর এখানে হচ্ছে C2H5। ধর এটা একটা যৌগ আছে, এই যৌগ দিয়ে আসছিল আর কি। আচ্ছা এই যৌগের নাম কি হবে বলতো? দেখি এই যৌগের নামটা পারিস কিনা।
এনিওয়ান, এই যৌগের নামটা আমরা একটু চেষ্টা করি, দেখি নামটা পারি কিনা। আচ্ছা, এই যৌগের নামকরণটা যদি আমি একটু বলে দিই, নামকরণের ক্ষেত্রে এখানে কার্বন কয়টা, এখানে কার্বন 2টা। সো আমরা যদি নামকরণ করি, মানে তুই যদি নাম্বারিং করিস, তাহলে নাম্বারিং করলে কোন পাশ থেকে নাম্বারিং করতে হবে, এই যে এই পাশ থেকে। সো এটা আমাদের 1 নং কার্বন, এটা আমাদের 2 নং কার্বন, এটা 3 এবং এখানে হচ্ছে 4। তাহলে নামটা হচ্ছে বিউটান 2 অল বা বিউটানল 2, যাই বলি না কেন, বিউটান 2 অল অথবা হচ্ছে বিউটানল 2। এখন এই যৌগে দেখি কার্বন কার্বন আছে কিনা। হ্যাঁ, এই যৌগে কার্বন কার্বন আছে। কেন আছে? কারণ এই কার্বনটা একটু ইমাজিন করতে ভাই, এই কার্বনের এক পাশে আছে হাইড্রোজেন, এক পাশে আছে OH, এক পাশে আছে মিথাইল, এক পাশে আছে ইথাইল। অনেকে মানে এটাই আসলে বইটা একবার আসছিল, বুঝছিস, আমি সেই প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। বইটা আসছিল নিচের কোনটি আলোক সমানতা দেখাবে, বুঝছিস, তার মধ্যে উত্তর এইটা, মানে উত্তর হচ্ছে বিউটানল 2। সো বিউটানল 2 এর ক্ষেত্রে অনেকে আবার কোমলমতি মনে একটা প্রশ্ন জাগে যে ভাইয়া এই কার্বনের সাথে এখানেও কার্বন যুক্ত, এই কার্বনের সাথে এখানেও কার্বন যুক্ত, তাহলে আপনি তো বললেন 4টা ভিন্ন হইতে হবে, তো এখানেও তো কার্বন আছে, এখানেও তো কার্বন আছে, তাহলে তো এখানে দুইটা সেম হয়ে গেল। আচ্ছা, এখানে কি কার্বনকে আমরা কার্বন হিসেবে দেখব না মিথাইল হিসেবে দেখব বলতো? এখানে কি কার্বন শুধু কার্বন হিসেবে আছে? না, কার্বন কি হিসেবে আছে? কার্বন কিন্তু মিথাইল হিসেবে আছে। এই কার্বনকে কি আমরা মিথাইল দেখব নাকি ইথাইল দেখব? এই কার্বনকে আমরা ইথাইল দেখব। সো কার্বনের এক সাইডে আছে হচ্ছে হাইড্রোজেন, এক সাইডে আছে হাইড্রোক্সিল, এক সাইডে মিথাইল এবং এক সাইডে ইথাইল। তার মানে এই যে কার্বনে একটা কাইরাল কার্বন আছে, এটা আলোক সমানতা দেখাবে। এরপর আসি হচ্ছে যদি আমরা আরেকটা যৌগ নেই, যেমন এটা হচ্ছে পরীক্ষার জন্য বা বইয়ের জন্য খুবই হট কেক, স্যাররা খুবই পছন্দ করে। এখানে COOH, এখানে OH, এখানে H, আর এখানে হচ্ছে CH3। এটা যদি আমরা IUPAC নাম বলি, IUPAC এর নামটা বলে দেই, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন। তাহলে নামটা কি হবে কাঁচা বাচ্চারা? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড না? এই নরমাল নামটা কি বুঝি, মানে IUPAC নাম, এটা হচ্ছে 2 হাইড্রোক্সি, দেন হচ্ছে কার্বন তিনটা মানে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। কিন্তু ভাই দুনিয়ার কেউ এটাকে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড নামে চিনে না। দুনিয়ার সবাই এটাকে কি অ্যাসিড নামে চিনে জানিস? এটাকে সবাই ল্যাকটিক অ্যাসিড নামে চিনে। সো এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, মানে সবাই এটাকে ল্যাকটিক অ্যাসিড নামে চিনে, এই নামে ডাকে, এই নামে ডাকতে সবাই পছন্দ করে। ল্যাকটিক অ্যাসিড কই পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায়। বায়োলজি পরীক্ষায় বায়োলজি বইতে এই প্রশ্নটা আছে যে দুধের কোনটাকে কি ডাকে, আমরা অনেক সময় উল্টা পাল্টে ফেলি, মনে রাখবি দুধের অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, দুধের প্রোটিন হচ্ছে কেইসিন। পরীক্ষায় মাঝে মধ্যে আসে দুধের অ্যাসিড কি, পোলাপান উত্তরে হচ্ছে কেইসিন দেখে সে হচ্ছে অতি আবেগে আনসার দিয়ে দেয়, কিন্তু পড়ার সময় তো এতটুকু খেয়াল রাখে না কোনটা প্রোটিন কোনটা কার্বোহাইড্রেট। সো দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ, দুধের অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর দুধের প্রোটিন হচ্ছে কেইসিন, একটু মাথায় রাখবে। এখন আমরা একটু দেখবো যে এইখানে আসলে তোর কাইরাল সেন্টার আছে কিনা বা কাইরাল কার্বন আছে কিনা। দেখ এখানেও কাইরাল কার্বন আছে। এই যে এই মাঝখানের কার্বনের এক পাশে হাইড্রোজেন, এক পাশে মিথাইল, এক পাশে COOH এবং এক পাশে হচ্ছে OH। তাহলে এটাও কি যৌগ? এটাও অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ। তাহলে আমরা দেখলাম আলোক সমানত হওয়ার দুইটা শর্ত আছে, একটা হচ্ছে সেই যৌগকে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে, আর সেই যৌগকে কি দেখতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন জিনিসটা কি? যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন একযোজীমূলক থাকে। এরপরে দেখি আমি ভার্সিটির সেকেন্ড ইয়ারের ভাইভাতে আমাকে একটা প্রশ্ন করছিল, সেটা একটু দেখি। আর এটা আসছিল হচ্ছে আইইউটি-তে। সবাই আইইউটি না এমআইএসটি গত বছর আসছিল। গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন? যদিও প্রশ্নটা আসলে কেমিস্ট্রির না, প্রশ্নটা বায়োলজির ক্ষেত্রে বেশি চলে যায়, বাট তারপর আমরা শিখে ফেলি যেহেতু শিখছি। যদি গ্লুকোজের সংকেত কারো মনে থাকে, মানে মনে থেকে থাকে, গ্লুকোজের প্রথমে হচ্ছে CH2OH, তারপরে এখানে OH, এখানে গ্লুকোজের সংকেত কিন্তু বায়োলজি বইতে আঁকতে বলে, একবার বুয়েটও আসছিল, দেখবি গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত চাইছিল। এখানে OH, এখানে হচ্ছে H, 1 2 3 4, এখানে OH, এখানে হচ্ছে H, প্রথমটা CHO অ্যালডিহাইড আর কি, এখানে CH2OH। এই হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত।
সো প্রশ্ন হচ্ছে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা? আমরা একটু বোঝার চেষ্টা করি। গ্লুকোজের প্রথম কার্বনটা, 1 নং কার্বনটা, আমরা কি জানি যে হচ্ছে কেন শুধু কাইরাল কার্বন হইলেই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়? এটা অনেক ভেতরের জিনিস আর কি, একেবারে হচ্ছে মলিকিউলার কেমিস্ট্রির জিনিস। ওইটার দিকে আমরা আপাতত না যাই। কাইরাল কার্বন থাকলে ফোটন কণা যখন যায় তখন যেহেতু সে অ্যাসিমেট্রিক, মানে আমি একটু ফিলটা দেই আর কি, যে হচ্ছে অ্যাসিমেট্রিক যখন হয়, আলো যখন যায়, আলো কিসের মধ্য দিয়ে যাবে? ওই যৌগের মধ্য দিয়েই তো যাবে, তাই না? তো যখন ফোটন কণা যৌগের মধ্য দিয়ে যায় তখন অ্যাসিমেট্রিক যৌগের পুরোটাই কিন্তু অ্যাসিমেট্রিক, যাওয়ার সময় তার তলটা কিছুটা বেঁকে যায় আর কি। এখন এটার আর ভেতরে আমার যাওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এমনিতে আমরা অনেক ভেতরের জিনিস পড়ছি। ওএইচ কেন ভিন্ন? নেচারে ওএইচ ভিন্ন হিসেবে থাকে আর কি, মানে নেচারেও এভাবেই থাকে। এখন আমরা এই যৌগে কয়টা কার্বন কার্বন আছে সেটা বের করব। প্রথম কার্বনটা, না এটা মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নাই। গ্লুকোজ একটা অ্যালডোস। অ্যালডোস মানে হচ্ছে প্রথমটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ। এখন অ্যালডিহাইড গ্রুপ কিরকম? এই যে কার্বন, এখানে অক্সিজেন, এইখানে হাইড্রোজেন, এইটা। তাহলে প্রথমটা কখনোই আমাদের কাইরাল কার্বন না। প্রথমটা কখনোই কাইরাল না, কারণ প্রথম এগুলো তোদের হচ্ছে সেল কেমিস্ট্রিতে আছে, বায়োলজি বইতে, বোটানি সেল কেমিস্ট্রিতে এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা তো এমনিই করবি। প্রথমটা আমাদের কাইরাল না, কারণ প্রথমটাতেই যে দ্বিযোজী অক্সিজেন আছে। কিন্তু আমাদের এই পরেরটা হচ্ছে কাইরাল। কেন পরেরটা কাইরাল? কারণ পরেরটাতে কার্বনের উপরে আছে কি CHO, ডান পাশে OH, বাম পাশে H, আর নিচে পুরো গ্রুপটা। সো এটা আমাদের কাইরাল। তারপরে হচ্ছে এইটা আমাদের কাইরাল, এইটা আমাদের কাইরাল, আর এইটা আমাদের কাইরাল। শেষটা আবার আমাদের কাইরাল না। কেন শেষটা আমাদের কাইরাল না? কারণ শেষে দুইটা হাইড্রোজেন আছে। আমরা কি জানি চারটা ভিন্ন হইতে হবে। সো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, মানে কি এটা অলরেডি আইউটিতে না এমএসটিতে আসছিল, গ্লুকোজে কাইরাল কয়টা? গ্লুকোজে কাইরাল হচ্ছে চারটা, চারটা কাইরাল সেন্টার। সবাই একটু মুখস্থ করিস। এরপরে গ্লুকোজ কিন্তু নেচারে এভাবে থাকে না। আমরা কি জানি যে গ্লুকোজ নেচারে কখনোই এরকম নেচারে এরকম লিনিয়ার ভাবে থাকে না। গ্লুকোজে নেচারে হচ্ছে চাক্রিক কাঠামো গঠন করে থাকে। সো আসলে এই প্রশ্নটা আসছিল হচ্ছে এমআইএসটিতে, যে নেচারে যে গ্লুকোজ হচ্ছে চাক্রিক কাঠামোতে থাকে, সেইখানে গ্লুকোজ কিভাবে থাকে? সো নেচারে থাকে হচ্ছে এভাবে, কার্বন, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, আর এখানে হচ্ছে CH2OH। না, ঘটনাটা কি ঘটে? এইখানে আমাদের যে হচ্ছে তোর 1 নং কার্বন আছে, এই 1 নং কার্বনের সাথে 5 নং কার্বনের একটা বন্ড হয়ে যায়। মানে বন্ডটা এরকম হয়, 1 নং কার্বনের সাথে 5 নং কার্বনের। আবার বলতেছি এগুলো কেমিস্ট্রি জিনিস না, বায়োলজির জিনিস। সো 1 নং এর সাথে 5 নং এর যখন বন্ড হয়, দেখ এই হচ্ছে আমাদের সেই 1 নং কার্বন। এই যে 1 নং কার্বন, এটা আমাদের 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, এটা 5, ওই যে 1 এর সাথে 5 এর বন্ড হয়েছে, আর এটা আমাদের 6 নং কার্বন। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের এই 1 নং কার্বনে ধর এখানে হচ্ছে H, এখানে OH, এখানে হচ্ছে H, এখানে OH। 3 নং কার্বনে একটু উল্টা, এই যে মনে আছে যে এখানে 1, এখানে 2, এখানে 3, 4, এটা 5, এটা 6। সো 3 নং কার্বনে OH টা উল্টা। 3 নং কার্বনে OH যদি উল্টা হয়, তাহলে এই OH যাবে হচ্ছে আমাদের উপরে, আর H যাবে নিচে। এখানে OH, এখানে হচ্ছে H, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এখন আমি দেখব যে এই যৌগে আসলে কয়টা কাইরাল কার্বন আছে। এটা আসছিল হচ্ছে এমআইএসটি তে 2021, যতদূর আমার মনে পড়ে, এমআইএসটি 2021 এটা আসছিল গ্লুকোজের চাক্রিক কাঠামো, মানে নেচারে গ্লুকোজ এভাবে থাকে। সো এখানে কোনটা কোনটা কাইরাল? এখানে আমাদের প্রথমটা কি কাইরাল? হ্যাঁ, প্রথমটা আমাদের কাইরাল। এখানে আমাদের এটাও কাইরাল, এখানে আমাদের এইটাও কাইরাল, এখানে আমাদের এইটাও কাইরাল, এখানে আমাদের এইটাও কাইরাল, শুধু এইটা কাইরাল না। মানে এখানে কাইরাল কার্বন কয়টা? কাইরাল কার্বন হচ্ছে 5টা। তাইলে কি বললাম ভাইয়া? আমরা একেবারে হচ্ছে ওই যে
শাক তুলতে গিয়ে গল্প শুরু করছি, অনেক দূর চলে গেছি, মানে আমাদের মেইন পড়াশোনার থেকে একটু বেশি দূরে চলে আসছি। বাট এইগুলো পড়াশোনা, যদিও বায়োলজির পড়াশোনা, কিন্তু কেমিস্ট্রি পরীক্ষাতে অনেক জায়গায় আসে। আমরা শিখছিলাম অপটিক্যাল আইসোমার। বলছিলাম যে অপটিক্যাল আইসোমার যদি হইতে হয় তাহলে সেখানে দুইটা শর্ত মানতে হয়। এক, সেই যৌগে কাইরাল কার্বন থাকতে হবে। দুই, সেই যৌগ আলোক সক্রিয় হইতে হবে। এখন কাইরাল কার্বন যদি থাকতে হয় তাহলে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকা লাগবে। যেমন দেখলাম যে 2 হাইড্রোক্সি প্রোপানল, এখানে একটা মানে সরি বিউটানল 2, এটা একটা কাইরাল কার্বন আছে। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, মানে যেটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড বলি, এইটা আমাদের কি আছে, একটা কাইরাল কার্বন আছে। গ্লুকোজের যে লিনিয়ার স্ট্রাকচার, যেটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, এটা কিন্তু 19 এর টপিক, যে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে 4টা কাইরাল কার্বন আছে, 1 নম্বরটা ছাড়া আর এই 6 নম্বরটা ছাড়া। গ্লুকোজ যখন সাইক্লিক তৈরি করে, মানে আমাদের হিউম্যান বডিতে বা পানির মধ্যে মেশালে গ্লুকোজ এই চাক্রিক কাঠামো তৈরি করে। সো গ্লুকোজের চাক্রিক কাঠামোতে কি হয়, এখানকার 1 নং কার্বনের সাথে 5 নং কার্বনের একটা বন্ড তৈরি হয়। এই যে 1 নং কার্বনের সাথে 5 নং কার্বনের একটা বন্ড তৈরি হয়েছে। তাহলে কাইরাল কেন একটা বেড়ে গেল, ওই 1 নং কার্বনটা তো আসলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ছিল আগে, তাই না? সেই দ্বিবন্ধনটা তো এখন আর নাই। তো আগে যতগুলো কাইরাল ছিল এখন অতগুলো কাইরাল আছে, খালি 1 নং কার্বনটা একটু বেশি বেড়ে গেছে, এই জন্য আগে ছিল 4টা, এখন হয়ে গেছে 5টা। ওকে, তারপরে দেখি হচ্ছে অনেকে মনে করতে পারে ভাই এই কার্বনের এক পাশে হচ্ছে কি আছে, ও এইচ আছে, আর এক পাশে অক্সিজেন আছে। এখানে অক্সিজেন এখানে অক্সিজেন, না সেম জিনিস না, এখানে অক্সিজেন এর সাথে যুক্ত আর এখানে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, কোনোভাবেই দুইটা কখনোই সেম জিনিস না। তাহলে গ্লুকোজের নরমাল কাঠামোতে কাইরাল 4টা আর সাইক্লিক কাঠামোতে কাইরাল হচ্ছে 5টা। আরেকটা এক্সট্রা দেখাই দিন কেস সেফটির জন্য, ফ্রুক্টোজের নরমাল কাঠামো। ফ্রুক্টোজ খুব একটা আসবে না, আসার সম্ভাবনা নেই, তাও দেখা দিচ্ছে। সাইক্লিক হলে হাইড্রোজেন 2টা কমবে না? না, সাইক্লিক হলে এটা তো আর ওই নিয়ম না রে বাবা, মানে ওখানে তো নরমাল নিয়ম। এখানে কি হয়েছে, সাইক্লিক হয়েছে কিন্তু আসলে এই হাইড্রোজেন কার্বনের সাথে অক্সিজেনের এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা ভেঙে গিয়ে এই যে অক্সিজেনের সাথে বন্ড তৈরি হয়েছে, মানে ওইটা আর এটা আসলে সেম জিনিস না। সো ফ্রুক্টোজে আমরা একটু দেখি যে ফ্রুক্টোজের ঘটনাটা কি। এটা যদি কারো মনে থেকে থাকে, গ্লুকোজকে সবাই বলে অ্যালডোজ, GLUCOS, এটাকে অ্যালডোজ বলে। অ্যালডোজ মানে এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, ALDOS। আর ফ্রুক্টোজ, FRUCTOSE, ফ্রুক্টোজকে কিন্তু মানুষ সংক্ষেপে বলে কিটোজ। গ্লুকোজকে কেন অ্যালডোজ বলে, কারণ গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ থাকে। ফ্রুক্টোজকে কেন কিটোজ বলে, কারণ ফ্রুক্টোজে হচ্ছে কিটোন মূলক থাকে। এখন কিটোজ মানে দেখতে কেমন, প্রথমে থাকে হচ্ছে CH2OH, তারপরে হচ্ছে এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই হচ্ছে আমাদের কিটোন। 3 নম্বর কার্বন একটু উল্টা, এখানে হচ্ছে OH, এখানে OH, এখানে হচ্ছে H, 1 2, সুন্দর হলো না, এখানে OH, এখানে 3 নম্বরে তো উল্টাই, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, 1 2 3 4 5, আর এখানে হচ্ছে CH2OH। এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। এখন ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি আমি কাইরাল সেন্টার বের করতে চাই, ভাই প্রথমটা কাইরাল না। কেন প্রথমটা কাইরাল না, কারণ প্রথমটাতে আমার কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, সো ওটা কাইরাল না। এই যে দ্বিতীয় কার্বন, যেটা যে এই কার্বনটা, এটাও কাইরাল না। এটা কেন কাইরাল না, কারণ এখানে কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন আছে। তাহলে আমাদের কাইরাল কোনটা, এই যে এটা আমাদের কাইরাল, এটা আমাদের কাইরাল, এটা আমাদের কাইরাল, এটা আবার কাইরাল না। সো এখানে কাইরাল সেন্টার কয়টা, 3টা। এবার আমি একটু আমার স্মৃতিচারণ করি। ইউনিভার্সিটিতে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের প্রত্যেকটা ইয়ার ফাইনাল পরীক্ষার পরে একটা ভাইভা পরীক্ষা হইতো। তো পরে ওই ভাইভাতে হচ্ছে একজন এক্সটার্নাল থাকে, মানে অন্য ডিপার্টমেন্টের, কখনো অন্য ইউনিভার্সিটিরও থাকে। তো নর্মালি আমাদের স্যাররা 2জন থাকে আর এক্সটার্নাল থাকে, মোট 3জন থাকে, এবং তারা বিভিন্ন প্রশ্ন করে। তো পরে আমাকে হচ্ছে জিজ্ঞেস করছিল, অনেকগুলো প্রশ্নই করছিল, তার মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কি। তো আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে, ভাই আমি তো স্টুডেন্টদের এমনি পড়াই, তখন উদ্ভাসে পড়াইতাম।
তো পরে আমি স্যারকে বললাম, স্যার গ্লুকোজ অ্যালডোস, ফ্রুক্টোজ কিটোজ। গ্লুকোজ স্বাদে মিষ্টি কম, ফ্রুক্টোজ একটু বেশি মিষ্টি। তারপরে স্যারকে বললাম যে স্যার গ্লুকোজে কাইরাল সেন্টার 4টা থাকে, ফ্রুক্টোজে কাইরাল সেন্টার 3টা থাকে। ওই স্যার এত খুশি হয়ে গেছে এটা শুনে। এখন স্যার তো আর জানেন না যে আমি উদ্ভাসে কেমিস্ট্রি পড়াই, ও জৈব যৌগ পড়ানোর মধ্যে আমি এটা এমনিতেই মানুষজনকে পড়াই। তো স্যার খুবই ইমপ্রেসড হয়েছে যে হচ্ছে যে আমি মানে হয়েছে কি, স্যার আসলে এতটা ডেপথে আসলে আশা করি নাই যে আমি বলবো কাইরাল সেন্টার পর্যন্ত বলে দিয়ে আসবো। স্যার আসলে আমার কাছে এটাই জানতে চাইছে যে গ্লুকোজে অ্যালডিহাইড থাকে, ফ্রুক্টোজে কিটোন থাকে। তো যাই হোক, ভাইবাটা খুব ভালো দিচ্ছিলাম এই একটুর জন্য। তাহলে আমরা অনেক দূর আগাই গেছি মেইন পড়াশোনার বাইরে। আমি পুরো ব্যাপারটাকে আবার রিভিউ করে দিই। আমরা পড়ছিলাম অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে যে অপটিক্যাল আইসোমারের ডেফিনেশন এখনো দেইনি আমি। বলছিলাম শর্ত কয়টা? 2টা। একটা যৌগকে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে, 2 সেখানে কি থাকা লাগবে? কাইরাল কার্বন থাকা লাগে। সি কাইরাল কার্বন বানান কি জানি না, বাংলায় লিখে কাইরাল কার্বন থাকা লাগে। সবসময় কিন্তু কাইরাল কার্বন থাকলেই হয় না। আমি দেখাবো, একটু মাথায় রেখে বলে দিলাম এখন যে এমন কিছু যৌগ আছে যে যৌগে কাইরাল কার্বন আছে কিন্তু তার অপটিক্যাল আইসোমেরিজম দেখায় না বা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না। সো অপটিক্যাল অ্যাক্টিভিটি কি? সমবর্তিত আলোর তলকে সে ঘুরাই দেবে। ইংলিশে বলা হয় প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে রোটেট করে। কি বলছিলাম? প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে সে রোটেট করে বা সমবর্তিত আলোর তলকে সে হচ্ছে ঘুরিয়ে দেয়। ওকে। এবং পরে দেখছিলাম কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন একযোজী মূলক বা মৌল থাকে, সেই কার্বনকে আমরা কি কার্বন বলি? কাইরাল কার্বন বলি। পরে দেখলাম বিউটানল 2 তে একটা আছে, কি বলে তোর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড একটা আছে, তারপরে হচ্ছে গ্লুকোজের নরমাল স্ট্রাকচারে 4টা আর সাইক্লিক স্ট্রাকচারে 5টা, ফ্রুক্টোজের নরমাল স্ট্রাকচারে 3টা। ফ্রুক্টোজের সাইক্লিক স্ট্রাকচার এতটা পপুলার না, দরকার নাই। এবার আসে হচ্ছে আলোক সমাণু কি জিনিস। এতক্ষণ ধরে তো অনেক বেসিক শিখলাম, এগুলো কিন্তু বেসিক ভাই। এবার আসতেছি আমরা আলোক সমাণু। আলোক সমাণু অপটিক্যাল আইসোমার। সমানতার ক্ষেত্রে আমি সবসময় বলছিলাম যে দিন শেষে ভাই কথা একটাই, কথাটা কি ধর্ম ভিন্ন হবে, তাই না? মানে ফর্মুলা সেম, ধর্ম ভিন্ন। যদি এই ঘটনা ঘটে সেগুলোকে আমরা আলোক সমাণু বলি, মানে যে কোনো সমাণু বলি। তো আলোক সমাণুর ক্ষেত্রে আলোক ধর্মটা ভিন্ন হয়, অর্থাৎ এদের সংকেত সেম। সেটা হতে পারে আণবিক সংকেত, সেটা হতে পারে গাঠনিক সংকেত, যে কোনো ক্ষেত্রে সংকেতটা সেম, কিন্তু আলোক সক্রিয়তা ভিন্ন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন। ওকে, সবাই আগে মেইন ডেফিনেশনটা লিখে নে, পরে আমি ফিল করাই দেবো যে জিনিসটা কি। সবাই একটু লিখে নে, ফর্মুলা সেম, কিন্তু কি হবে? অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন। অপটিক্যাল অ্যাক্টিভিটি আলাদা। মানে যদি এমন কয়েকটা যৌগ আমার কাছে থাকে যে হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে ভিন্ন হবে, ফ্রুক্টোজ এবং গ্লুকোজের অপটিক্যাল আইসোমার হবে। হ্যাঁ, ফ্রুক্টোজ গ্লুকোজের না, ফ্রুক্টোজ গ্লুকোজ তো শুধু অপটিক্যাল আইসোমার না, ফ্রুক্টোজ গ্লুকোজ তো কার্যকরী মূলক আইসোমার। সো কার্যকরী মূলক আইসোমার হইলে তো অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে আমরা প্রসঙ্গই আনি না। তাহলে ফর্মুলা সেম, অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন। এখন অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন মানে কি? একটু ফিল করবে নিচেরটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বইতে এই কথাটা পড়ে ফিল করা যায় না। সেটা হচ্ছে যেমন দেখ, আমার কাছে হচ্ছে আমি ওই যে 2টা যৌগ আছে আমার কাছে, 2টা যৌগ এ এন্ড বি, 2টা যৌগ। সো আমি এই যৌগটা এর মধ্যে নিলাম, নিয়ে এখান থেকে লাইট পাস করাইলাম। তো লাইট পাস করাই দেখলাম যে এ ডান দিকে ঘুরে আলোকে। ওকে, ধরলাম ডান দিকে 2 ডিগ্রি কোণে ঘোরে। এরপরে বি নিলাম, বি নিয়ে দেখাইলাম যে বি বাম দিকে 2 ডিগ্রি কোণে ঘুরে। তাহলে এখানে কিন্তু মানটা সমান, খেয়াল করছিস? ঘোরানোর মানটা সমান, কিন্তু দিকটা বিপরীত। তাইলে এ এবং বি তাদের অপটিক্যাল আইসোমার হবে। মানে মান সমান হইলে দিক বিপরীত হতে হবে, কিছু না কিছু বিপরীত হইতে হবে। আবার এমনও হইতে পারে যে এ ঘোরায় ডান দিকে, বিও ঘোরায় ডান দিকে, কিন্তু এ ঘোরায় ধর 2 ডিগ্রি, বি ঘোরায় 1 ডিগ্রি। তাহলে এখানে দিকটা সমান, মানটা ভিন্ন। মানে কোনো না কোনো একটা ভিন্ন হইতে হবে, তখন আমরা এ কে বি এর অপটিক্যাল আইসোমার বলবো, বি কে এর অপটিক্যাল আইসোমার বলবো। তাহলে কি বলছি ভাইয়া? যে ফর্মুলা সেম,
কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন। মানে এমন হবে তারা সমান একই দিকে ঘোরাবে বাট মানটা ভিন্ন। আবার এমনও হয় যে মান সমান কিন্তু তারা ভিন্ন দিকে ঘোরাইতেছে, মানে কোনো না কোনো একটা ভিন্ন হবে। যদি কোনো না কোনো একটা ভিন্ন হয় তাহলে সেগুলোকে আমরা কি বলি? অপটিক্যাল আইসোমার। আর এই ঘটনাটাকে বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম বা আলোক সমানতা। ওকে, এবার কিছু কথা আছে। হ্যাঁ, ভেক্টরের মতো যে মান সমান হইলেই যে দুইটা ভেক্টর সমান হয় তা না, দিক ভিন্ন হতে পারে। আবার দিক একই হইলেও যে দুইটা ভেক্টর সমান হয় তা না, মান ভিন্ন হতে পারে। এখানেও তাই, যে হয়তো একটা যৌগ ডানে ঘুরে একটা যৌগ বামে ঘোরায়, মান সমান। আবার এমনও হইতে পারে একই দিকে ঘোরায় কিন্তু মান ভিন্ন। আবার এমনও হইতে পারে দিকও ভিন্ন মানও ভিন্ন। মানে সোজা কথা, কোথাও না কোথাও পার্থক্য হইতে হবে, তা না হলে অপটিক্যাল আইসোমার হয় না। এবার দেখতো ভাই, এই যে আমরা যে হচ্ছে রোটেশনটা বের করছিলাম, ওই ছবিটা আমি এখানে আরেকবার একটু আঁকি। আমার জন্য এই ছবিগুলো আঁকা এখন অনেক ইজি পিজি কাজ। আলোর তলটা থাকার কথা ছিল এইখানে, এই সোজাসুজি থাকার কথা ছিল, কিন্তু সে কিন্তু ঘুরে এরকম হয়ে গেল। কত কোণে ঘুরলো? ধরলাম সে থিটা কোণে ঘুরলো, ধরে নিচ্ছি যে থিটা কোণে ঘুরে গেছে। এখন এই যে কত ডিগ্রি কোণে ঘুরলো, মানে এই থিটা, এই থিটা কার উপর ডিপেন্ড করে জানিস? এই থিটা কয়েকটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, মানে তার যে ঘূর্ণনটা কি কি, এই থিটাটা অবশ্যই নির্ভর করে ল্যামডার উপরে। আমি কতটুকু আলো দিচ্ছি, মানে আমি কতটুকু আলো দিব, সেই ল্যামডার উপরে থিটা অবশ্যই নির্ভর করে। তুই যদি আলো যেটা পাঠাচ্ছিস, একবর্ণী আলো, তার ল্যামডা যদি বেশি হয় কম হয় তাহলে মানটা তো পরিবর্তন হবেই। এই থিটাটা ডিপেন্ড করে হচ্ছে তোর তাপমাত্রার উপরে। ভাই তাপমাত্রার উপরে দুনিয়া সবকিছু নির্ভর করে। এই থিটা নির্ভর করে হচ্ছে তোর কনসেন্ট্রেশনের উপরে, সি। এই বুঝি তো? আমি ধর ওই একই ল্যাকটিক অ্যাসিড নিলাম, এই একই ল্যাকটিক অ্যাসিডে কোথাও মানটা বেশি নিলাম, কোথাও মানটা কম নিলাম, ঘনমানটা চেঞ্জ করে দিলাম। সো ঘনমানটা চেঞ্জ করলে থিটা তো অবশ্যই পরিবর্তন হতে বাধ্য। আর এই থিটাটা নির্ভর করে হচ্ছে এল এর উপরে। এল কি? এল হচ্ছে এই যে এই পোলারিমিটারের দৈর্ঘ্য। দেখ, মানে ধর আমার ঘনমানটা এখানে সি আছে, সি বাড়ালে কমালে তো চেঞ্জ হবে। আবার ধরলাম এখানে এল দৈর্ঘ্য আলো পাস করছে, সো এই এল বাড়ালে কমালেও কিন্তু আমাদের মানটা পরিবর্তন হবে। তাহলে এই থিটাগুলো এতগুলো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমি কতটুকু ওয়েভলেন্থের আলো সেখানে পাঠাইতেছি, তারপরে তাপমাত্রা কত, আর আমার এখানে হচ্ছে কি বলে কনসেন্ট্রেশন কেমন, আর এলটা কত। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা পাঠাচ্ছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা একটু লিখে দিই, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, টি হচ্ছে টেম্পারেচার, সি হচ্ছে কনসেন্ট্রেশন, CONC, আর এলটা হচ্ছে লেন্থ। লেন্থ বলতে পারিস বা ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট, মানে আলো দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সেটাও লিখতে পারিস, একই কথা। আমার অ্যাডমিশনের ক্লাসগুলো কি ইউটিউবে রিসেন্ট আপলোড দেওয়া ক্লাসের মতো লং হয়? ইউটিউবে আপলোড যেটা করা হয়েছে 2 ঘন্টা 45 মিনিট, ওই 2 ঘন্টা 45 মিনিট হচ্ছে ওই গল্প গুজব বাদে, ব্রেক টাইম বাদে 2 ঘন্টা 45 মিনিট। ওদের ইউজুয়ালি হচ্ছে ক্লাস শুরু হয় রাত 10:30টায় আর শেষ হয় হচ্ছে রাত এমনিতে নর্মালি ক্লাস হয় হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হচ্ছে ওদের অপটিমাম রেঞ্জ, মাঝে মধ্যে একটু বেশি হয় মাঝে মধ্যে একটু কম হয়, অ্যাডমিশন আছে। তোদের এখানে তো 2 ঘন্টার মতো ক্লাস, ওদের 2.5 ঘন্টা হয়, একটুখানি বেশি হয়। তাহলে হচ্ছে ল্যামডা, টি এবং সি এবং এল। এখন আমরা একটা টার্মিনোলজি পড়বো, সবাই একটু লিখে নে। আপেক্ষিক আবর্তন, আপেক্ষিক আবর্তন। ইউটিউবে অ্যাডমিশন ব্যাচটা মানে অ্যাসিড বেজের ক্লাসটা তোরা চাইলে দেখতে পারিস। আমি হচ্ছে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি যে ওইখানে এমন এমন জিনিস এমন না যে হচ্ছে আমি বাইরের জিনিস পড়াইছি বা সিলেবাসের
জিনিস, বাইরের জিনিস পড়াইছি, সিলেবাসের জিনিসই পড়াইছি, কিন্তু এমন জিনিস পড়াইছি যেটা বাংলাদেশের কেউ পড়ায় না, এবং ওটা বলে দিছে যে ওখান থেকে কিছু প্রশ্ন আসবে এক্সক্লুসিভলি। এবং এইবারও হচ্ছে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল SnO2 এর ক্ষারকত্ব কত, এবং কেউ পারে না, ইভেন অভ্যাস থেকে যে সমাধান দিছিল সেটাও ভুল দিছিল। আচ্ছা, আপেক্ষিক আবর্তনকে বলা হয় হচ্ছে আলফা দিয়ে সিম্বলাইজ করা হয়। এখন আলফা দিয়ে কিভাবে সিম্বলাইজ করা হয়? ধর আলফা জিনিসটা কি, আমরা বাজারে গিয়ে কোনো জিনিস কেনার সময় আমরা দুইটা জিনিস দেখি, দেখ, একটা হচ্ছে দাম, একটা হচ্ছে দর। এই দামকে ইংলিশে বলে প্রাইস, PRICE, আর দর হচ্ছে রেট। তোদের মধ্যে ঝামেলা হয়, তোরা মাঝে মধ্যে হচ্ছে আমাকে নক করে বলিস, ভাই আপনার কোর্সের প্রাইস কত, এটা জিজ্ঞেস করিস, PRIZE, প্রাইস আর প্রাইস এটা এক না। প্রাইজ মানে তো উপহার, প্রাইজ মানে হচ্ছে ওই যে প্রাইজ মানি, প্রাইজ গিফট, ওগুলা। আর PRICE, প্রাইস মানে হচ্ছে দাম, PRAISE, প্রাইজ মানে হচ্ছে প্রশংসা। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখিস। এখন দাম আর দরের মধ্যে ডিফারেন্স কি? দাম মানে হচ্ছে অ্যামাউন্টটা ফিক্সড না, আমি 2 কেজি আলু কিনে 3 কেজি আলু কিনে 2 কেজির দাম 3 কেজির দাম, সেটা হচ্ছে দাম। আর প্রতি কেজির যে দাম মানে প্রতি এককের, এটা হতে পারে 1 কেজির দাম, 1 লিটারের দাম, 1 ডজনের দাম, 1 হালির দাম, ওগুলোকে আমরা দর বলি। আচ্ছা বলতো ভাই কোনটা বেশি স্পেসিফিক, দাম বেশি স্পেসিফিক না দর বেশি স্পেসিফিক? তোর কমন সেন্স কি বলে? ডেফিনেটলি দর বেশি স্পেসিফিক, তাই না? মানে আমি যদি হচ্ছে 10 কেজি লবণ কিনি, তো 10 কেজি লবণের দাম তো একটা হবে। আমি যদি 20 কেজি লবণ কিনি, দাম অন্যটা হবে। আমি যদি 4 কেজি লবণ কিনি, দাম কিন্তু পরিবর্তন হয়, বাট দর কিন্তু পরিবর্তন হয় না। দর মানে কি? প্রতি কেজির দাম। সো দর মানে এমন একটা রাশি যে রাশিতে তুই পরিমাণটা ফিক্সড করে দিছিস। সো প্রাইসটা কখনোই ফিক্সড না, রেটটা হচ্ছে ফিক্সড। এবং ধর বলা হইলো যে বাজারে আলু সস্তা নাকি বাজারে আলু দামি, তো এইটা যদি বুঝাইতে হয় তাহলে আমাদের কি দাম দরকার না দর দরকার? অবশ্যই আমাদের দর দরকার, কারণ আমি কখনোই দাম বললে তো ভাই বুঝতে পারবে না যে বাজারে আলু দামি না সস্তা, কারণ তুই কত কেজি কিনছিস সেটা তো কেউ জানে না। কিন্তু দর যদি বলা হয়, তুই 2 কেজি কিনিস, 4 কেজি কিনিস, 10 কেজি কিনিস, যাই কিনিস না কেন, দর তো ফিক্সড। এখন এই যে আলফা যেটা মানে থিটা যেটা, এই থিটার ক্ষেত্রে আমি যদি লেন্থ 1 সেন্টিমিটার নেই তাও থিটা, আমি যদি লেন্থ 2 সেন্টিমিটার নেই তাও থিটা। এটাকে নর্মালি পরীক্ষালব্ধ আবর্তন বলে, বুঝছিস? থিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রোটেশন, পরীক্ষার সময় যা পাবো তাই, ঘনমানটা যা নিব সেটা হচ্ছে থিটা। কিন্তু এখানে তো অবশ্যই একটা স্পেশাল হিসাব নিকাশ থাকা উচিত, তাই না? স্পেশাল হিসাব নিকাশ মানে কি? একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য মানটা কত হয়, একটা নির্দিষ্ট ঘনমাত্রার জন্য মানটা কত হয়। মানে থিটা সমান বা আলফা সমান হচ্ছে এইটা, আলফা সমান হচ্ছে থিটা বাই এল ইন্টু সি। এখন ভাই এল কি জিনিস, সি কি জিনিস? এলটা হচ্ছে ওই পোলারিমিটারের দৈর্ঘ্য, যতটুকু দূরত্ব আলো ট্রাভেল করছে, আর সিটা হচ্ছে আমাদের স্যাম্পলের ঘনমাত্রা। আমরা কি জানি যে একটা সমীকরণের নিচে যারা থাকে এরা সবসময় একক হয়ে যায়? মানে দেখ বুঝিস কিনা, যে যদি পোলারিমিটারের দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার না তো ইউজুয়ালি ডেসিমিটারে প্রকাশ করা হয়। সো এটাকে কনভেনশনে, এর আবার কোনো বাধা ধরা নিয়ম নাই, কনভেনশনাল এটাকে প্রকাশ করা হয় ডেসিমিটারে, আর এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? প্রকাশ করা হয় গ্রাম পার এমএল দিয়ে। সো যদি পোলারিমিটারের দৈর্ঘ্য হয় 1 ডেসিমিটার, আমাদের স্যাম্পলের ঘনমাত্রা হয় 1 গ্রাম পার মিলিলিটার, সেইখানে যে আলফাটা পাবো, সরি সেখানে যে থিটা পাবো সেটাকে আলফা বলে। তাহলে বলতো ভাই এই আলফাটা কি দামের মতো নাকি দরের মতো? আমার কোয়েশ্চেন হচ্ছে আলফাটা কি দামের মতো না দরের মতো, কোনটাকে রিজেম্বল করে? গুড, আলফাটা হচ্ছে দরের মতো, মানে থিটা স্পেসিফিক না, আলফাটা মোর স্পেসিফিক। তাহলে আমরা আপেক্ষিক আবর্তনের একটু ডেফিনেশন দিচ্ছি। ডেফিনেশন হচ্ছে, এবং অনেক জায়গায় আলফাকে এভাবে সিম্বলাইজ করে, বুঝছিস? দেখবি এখানে একটা ল্যামডা দেওয়া আছে আর এখানে একটা টি দেওয়া আছে। এর মানে কি বুঝিস? একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা, মানে তাপমাত্রা পরিবর্তন করব না, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করব না। তখন হচ্ছে পোলারিমিটারের দৈর্ঘ্য যদি 1 ডেসিমিটার হয়, ঘনমাত্রা যদি 1 গ্রাম পার এমএল হয়, সেইখানে যে আবর্তনটা পাবো সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক আবর্তন। তাহলে পোলারিমিটারের দৈর্ঘ্য
1 ডেসিমিটার ও দ্রবণের ঘনমাত্রা 1 গ্রাম পার ml হলে যে আবর্তন পাওয়া যায় তাকে আমরা কি বলি? আপেক্ষিক আবর্তন। এবং এটা দিয়ে ম্যাথও আছে, এই ম্যাথ পরীক্ষায় যে কোনোবার চলে আসবে। আগে এটুকু লিখে নে, পরে আমি একটা ম্যাথ দিচ্ছি। অনেকে বলে জৈব যৌগে কোনো ম্যাথ নাই, জৈব যৌগে ম্যাথ আছে, আমরা এখন দেখব। আপেক্ষিক আবর্তন কি ইংলিশে কি বলে? আপেক্ষিক আবর্তন কি ইংলিশে বলে হচ্ছে, দ্বারা ইংলিশটা আমরা তো দেখি না, আমারও মনে নাই। রিলেটিভ রোটেশন বলে না, অন্য কিছু বলে, কিন্তু কি বলে এটা আমার মনে নাই। আচ্ছা, একটা ম্যাথ লিখি সবাই, জৈব যৌগে ম্যাথ। ম্যাথটা লিখে না হচ্ছে 2 গ্রাম দ্রবকে দ্রবীভূত করে 2 গ্রাম দ্রবকে দ্রবীভূত করে 10 ml দ্রবণ তৈরি করা হলো। প্রথম ডেটা দেওয়া আছে। তাহলে হচ্ছে 2 গ্রাম দ্রবকে দ্রবীভূত করে 10 ml দ্রবণ তৈরি করা হলো। ওকে, এরপরে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণকে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের পোলারিমিটারে রেখে তাহলে 2 গ্রাম দ্রবকে দ্রবীভূত করে 10 ml দ্রবণ তৈরি করা হলো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণকে 25 সেন্টিমিটারের দৈর্ঘ্যের পোলারিমিটারে রেখে আলোর ঘূর্ণনমান প্লাস 13.4 ডিগ্রি হলো বা পাওয়া গেল। ওকে, প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আবর্তন কত? এই প্লাস বলতে বুঝে ডান দিকে ঘুরছে। আপেক্ষিক আবর্তন কত? সবাইটা প্রশ্নটা লিখে নে, প্রশ্ন লিখে হলে ডান লিখিস। তাহলে আমাদের প্রশ্ন বলছে 2 গ্রাম দ্রবকে দ্রবীভূত করে আমি 10 ml দ্রবণ তৈরি করা হলো। ওকে, ভালো কথা। এরপরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে তাপমাত্রা ফিক্সড, এই দ্রবণকে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের পোলারিমিটারে রেখে আলোর ঘূর্ণন মান পাওয়া গেল প্লাস 13.4 ডিগ্রি। আপেক্ষিক আবর্তন কত? এখন আমাদেরকে যেটা পাইছে দেয়, আমার দৈর্ঘ্য যেরকম ইচ্ছে সেরকম একটা নিছিলাম, ঘনমাত্রা যেরকম ইচ্ছে সেরকম একটা দেওয়া আছে, আমি সেখানে একটা ভ্যালু পাইছি।
তো ওইখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কখনোই আমাদের রিয়েল ভ্যালু না, মানে ওই কি বলে আপেক্ষিক আবর্তন না, সেটা রিয়েল আবর্তন। সো আমি যদি আপেক্ষিক আবর্তন বের করতে চাই, মানে আমি যদি আলফা বের করতে চাই, আলফা সমান মনে আছে থিটা বাই এল ইন্টু সি, তাই না? এখন থিটা কত? থিটা হচ্ছে আমাদের এই 13.4। অনেকে মনে করে ভাইয়া আমি কি এটাকে রেডিয়ানে নিতে হবে কিনা? না, এটাকে রেডিয়ানে নিতে হবে এমন কোনো কথা নাই, নিলেও সমস্যা নাই, কিন্তু নিলে এটাকে আবার হচ্ছে ওই সেই হিসেবে একক বসাইতে হবে। তো যেখানে আমাকে ডিগ্রিতেই কাজ হয়ে যায় আমি কষ্ট করে কেন রেডিয়ানে নিব, তাই না? আর এল এর মান নিতে হবে কিসে? ডেসিমিটারে, কিন্তু আমাদের কিসে দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে। আমরা তো জানি যে হচ্ছে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ এই 25 সেন্টিমিটার মানে হচ্ছে 2.5 ডেসিমিটার। এরপর আসে হচ্ছে এখানে গ্রাম পার এমএল দেওয়া আছে, আমাদের কিসে লাগবে? গ্রাম পার এমএল এ লাগবে না? সো আমাদের গ্রাম পার এমএল দেওয়া আছে, আমাদের লাগবে গ্রাম পার এমএল, তার মানে এখানে কি হবে 2 বাই হচ্ছে 10। সো তুই যদি এখানে হিসাব নিকাশ করিস তাহলে এখানে আলটিমেটলি মান থাকে কি? মান থাকে হচ্ছে 26.8 প্লাস 26.8 এত, তারপরে হচ্ছে ডিগ্রি, এককটা লিখতে হয় তোর হচ্ছে পার ডেসিমিটার, আর গ্রাম পার মিলিলিটার ইনভার্স 1। 26.8 তারপর হচ্ছে গ্রাম পার এমএল ইনভার্স 1। তাহলে পুরো কনসেপ্টটাকে রিভিউ করে দিই। আমরা আলোক সমানতা ডেফিনেশন পাইছিলাম যে ফর্মুলা সেম কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে এমন হতে পারে কেউ সমান একদিকে ঘোরায়, কেউ অন্যদিকে ঘোরায়, অথবা সবাই একই দিকে ঘোরায় বাট মানটা ভিন্ন, অথবা দুইটাই ভিন্ন। তারপরে আমরা একটু থিটা নিয়ে কথা বলছি। থিটাটা অনেকগুলোর উপর নির্ভর করে, মাইনাস থাকলে ওটাও মাইনাস হইতো, মানে নর্মাল রোটেশন যদি মাইনাস হয় তাহলে আপেক্ষিক রোটেশনও মাইনাস, নর্মাল রোটেশন যদি প্লাস হয় আপেক্ষিক রোটেশনও প্লাস। সো থিটা কার কার উপর ডিপেন্ড করে? থিটা ল্যামডার উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ঘনমাত্রা এবং হচ্ছে এল এর উপর ডিপেন্ড করে, আর যৌগের প্রকৃতির উপর তো অবশ্যই করে, সেটা ডি না এল। এরপরে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ দেখলাম, কয়েকটা না একটা ম্যাথ দেখলাম। এবার আসি হচ্ছে কিছু জিনিস। ধর যদি কোনো যৌগ ফরসে তোর কাছে এরকম পোলারিমিটার আছে, এই হচ্ছে পোলারিমিটার, দুইটা পোলারিমিটার রাখি। ধরলাম যে আলোটা থাকার কথা ছিল এই রকম সোজাসুজি, কিন্তু যখন সে আউটপুট হিসেবে বের হইলো তখন সে বেঁকে গেছে এই দিকে। যদি আলোটা মিলিগ্রাম পার লিটার লেখা যাবে, হ্যাঁ কোনো সমস্যা নাই, মানে তুই গ্রামকেও পেশে নিবি, এটা পেশে নিবি, কোনো প্যারা নাই। এই যে ডান দিকে বাঁকছে না, ডান দিকে যে বাঁকে তখন আমাদের ওই যৌগটাকে বলা হয় ডি যৌগ, অথবা বাংলায় বলা হয় ডানাবর্তী যৌগ। মানে ধর আমি যদি কোনো একটা যৌগ পোলারিমিটারের মধ্যে নেই, সেই পোলারিমিটারের মধ্যে নিয়ে দেখলাম যে আলোর তলটা ডান দিকে বেঁকে গেছে, তাহলে সেটাকে বলা হয় ডি যৌগ। সো এখানে ডি কম্পাউন্ড, ডিটা বা ডি যৌগ। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অনেক বড় একটা নাম, ডেক্সট্রো, ল্যাটিন নাম বোধ হয় রোটেটরি। বাংলাটা বেশ ইজি পিজি, বাংলায় বলে ডানাবর্তী, এত প্যারা নাই। যদি এরকম হয়, ধর এই যে আমার আলোর তলটা এভাবে থাকার কথা ছিল, বাট আউটপুট যখন বের হইলো তখন আলোর তলটা যে বাম দিকে বেঁকে গেছে, মানে এখানে বেঁকে গেছে এই দিকে, এখানে বেঁকে গেছে এই দিকে। তো যদি বাম দিকে হয়, হ্যাঁ ক্লকওয়াইজে বলা যায়, কাউন্টার ক্লকও বলা যায়, তখন সেটাকে বলা হয় এল যৌগ। এই এল যৌগকে বলা হইতেছে লেভো রোটেটরি, লেভো রোটেটরি। তাহলে একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, একটা হচ্ছে লেভো রোটেটরি। ডান দিকে ঘুরলে ডেক্সট্রো রোটেটরি, বাম দিকে ঘুরলে লেভো রোটেটরি। এবং এই ঘূর্ণনটাকে আমরা অনেক সময় প্লাস ঘূর্ণন দিয়ে প্রকাশ করি, বুঝছিস, প্লাস সাইন। আর এই ঘূর্ণনটাকে অনেক সময় মাইনাস সাইন দিয়েও প্রকাশ করা হয়, মানে যার যেরকম ইচ্ছা আর কি। সেটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে কি বললাম ভাইয়া, আমি কোন একটা যৌগ নিলাম, সেখানে আলো ইনপুট করলাম। সো ইনপুট করে যদি আউটপুটটা ডান দিকে ঘুরে তখন সেই যৌগটাকে বলা হয় ডি কম্পাউন্ড, আর যদি বাম দিকে ঘুরে তাহলে সেটাকে বলা হয় এল কম্পাউন্ড। ওকে, এখন কোনটা ডি আর কোনটা এল সেটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার কোনো ওয়ে নাই। ওকে, এটা আসলেই বোঝার কোনো ওয়ে নাই, এটা প্র্যাকটিক্যাল জিনিস, আমাকে প্র্যাকটিক্যাল করে দেখতে হয় যে সেটা ডি যৌগ নাকি সেটা এল যৌগ।
সো আমরা একটু দেখি দুই রকমের রোটেশন আছে, বুঝছিস? যদি স্মল ডি মানে অপটিক্যাল রোটেশন, যেটা অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল রোটেশন মানে আলোর ঘূর্ণন, যেটাকে আমরা ছোট হাতের ডি অথবা ছোট হাতের এল এইগুলো দিয়ে সিম্বলাইজ করে মনে রাখবে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল মানে কখনোই কোনো একটা যৌগের সংকেত দেখে বের করা যাবে না যে ও আলোকে ডান দিকে ঘোরায় নাকি ও আলোকে বাম দিকে ঘোরায়। আরেকটা হচ্ছে আপেক্ষিক অবস্থানটা বের করা যায়। আপেক্ষিক অবস্থান ওইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল এল দিয়ে, এবং এইটা হচ্ছে সংকেত থেকে বের করা যাবে। স্টুডেন্টরা অনেক সময় এই ডি আর এল কে এই ডি আর এল এর সাথে মিলাই ফেলে না। আমরা মাঝে মধ্যে নেচারে দেখবো বা তুই শুনবি যে ডি গ্লুকোজ এল গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ এল ফ্রুক্টোজ, নাম তো অন্তত শুনছিস যে ডি ফ্রুক্টোজ এল ফ্রুক্টোজ বলে কিছু একটা আছে। সো ওইটা কিন্তু আসলে এই ডি এল না। এই ডি এলটা কখনোই এক্সপেরিমেন্ট ছাড়া তুই বের করতে পারবি না, কিন্তু এই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এলটা এক্সপেরিমেন্ট ছাড়া বের করা যায়। এখন আপেক্ষিক অবস্থানকে একটু পরে বোঝাচ্ছি। সেখানে সংকেত দেখে বলা যায়, আমরা এটা একটু বলার চেষ্টা করব। আবারও বলতেছি, অপটিক্যাল রোটেশন যেটা আলোর ঘূর্ণন যেটা, সেটা পরীক্ষা করে ছাড়া বলা সম্ভব না, পরীক্ষা করে দেখতে হবে। এমন হতে হতে পারে যে এখানকার যে ডি সেটা আলোকে বাম দিকে ঘোরায়, এমন হতেই পারে, এমন কোনো কথা নাই যে এখানকার ডি হতে হবে, এখানকার এল হতে হবে, এমন কোনো কথা নাই। তো আমরা একটু দেখি যে এই আপেক্ষিক অবস্থানটা আসলে কি। আপেক্ষিক অবস্থানটা ধর ভাই আমি এরকম একটা যৌগ নিলাম, এটা কিন্তু আমি 3D ছবিকে 2D জায়গায় আঁকতেছি, একটু 3D কল্পনা করে নিতে হবে নিজেকে মনে মনে, বুঝছিস? ল্যাকটিক অ্যাসিড রাখলাম, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H বা CH3, এখানে হচ্ছে COOH, এখানে হচ্ছে OH, এই একটা যৌগ। আর হচ্ছে এরকম আরেকটা যৌগ আছে, এখানে ধর হচ্ছে একটু মিরর করে লেখার চেষ্টা করি, CH3, এখানে H, এখানে OH, এখানে COOH, বা এইভাবে লিখি HOOC। এই যে দুইটা যৌগ আমার কাছে আছে। এখন একটু লিখে না সবাই। এইখানে যে দুইটা যৌগ আছে আমি একটু বোঝার চেষ্টা করি যে এটা দেখে যদি 3D ছবি একটু এঁকে দেখায় তাহলে তোরা ভালো মতো ফিল করতে পারবি। কার্বন, তারপর হচ্ছে এখানে কার্বন, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে COOH, আর এখানে হচ্ছে OH। মানে এটা হচ্ছে ওই যে ওইটা আমি ধরলাম, আর আরেকটা হচ্ছে এরকম CH3, এবং এখানে হচ্ছে H, এখানে হচ্ছে COOH, এবং এখানে হচ্ছে OH। এরকম দুইটা যৌগ আছে আর কি, তো ফিল করার চেষ্টা কর। এখন দেখ এই দুটো যৌগে যদি আমরা আণবিক সংকেত বলি আমাদের কাছে কেন জানি মনে হবে আণবিক সংকেত একই, কোনো পার্থক্য নাই ভাই, তো সেমই। তারপরে তোর কাছে যদি গাঠনিক সংকেত মনে হয় তাও মনে হবে কিরে ভাই গাঠনিক সংকেত এক, একটা কার্বনের এক পাশে মিথাইল আছে, এক পাশে COOH আছে, এক পাশে OH আছে, এক পাশে H আছে, কিন্তু এখানে স্ট্রাকচারাল যে আপেক্ষিক অবস্থান সেটা কিন্তু আপেক্ষিক অবস্থানটা সেম না। কেন সেম না দেখতো ভাই, তুই যদি এই যৌগের ক্ষেত্রে আসিস তাহলে এই যে CH3 এর পরে তুই এই পাশে আসলে কি পাইতেছিস, তুই এই পাশে OH পাচ্ছিস, তাই না? মানে তুই কিন্তু এই পাশে পাচ্ছিস হচ্ছে CH3 এর উপরে OH, কিন্তু এইখানে CH3 এর উপরে মানে এটা চতুস্তলকীয় চিন্তা করে যে চতুস্তলকীয় উপরে CH3 আগের দিন দেখাইছিলাম চারদিকে চারটা থাকবে, তো
তো CH3 এই পাশে OH, এই পাশে COOH, আর এই পাশে হচ্ছে হাইড্রোজেন। আর এখানে CH3 পরে এই পাশে হচ্ছে হাইড্রোজেন, এই পাশে COOH, এই পাশে হচ্ছে OH। মানে CH3 সাপেক্ষে OH এর আপেক্ষিক অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। এখানে OH টা ছিল পেছনে, এখানে OH টা আসছে হচ্ছে সামনে। তার মানে হচ্ছে নিচের হাতগুলোর সিরিয়াল সেম না। হ্যাঁ, সিরিয়াল সেম না, মানে একজন আরেকজনের ডান দিকে, আরেকজন বাম দিকে। সো এখানে আসলে কি হয়েছে, আপেক্ষিক অবস্থানটা পরিবর্তন হয়েছে। এবং আপেক্ষিক অবস্থান পরিবর্তন হইলে অপটিক্যাল অ্যাক্টিভিটিও পরিবর্তন হয়ে যায়। কি বললাম ভাইয়া? মানে ব্যাপারটা এরকম, ধর শাওন ভাই তাদের সামনে এমনি দাঁড়ায় আছে শাহরুখ খান পোজে। এখন কেউ যদি এসে একটা করাত দিয়ে আমার এই হাত কেটে এই পাশে লাগাই দেয়, আর এই হাত কেটে যদি এই পাশে লাগাই দেয়, তাহলে হাত দুইটাই আছে, খালি কি হইলো, ডান বাম হয়ে গেল, বাম ডান হয়ে গেল। আপেক্ষিক অবস্থান পরিবর্তন হয়েছে কার সাপেক্ষে? আমার এখন ডান পায়ের উপরে ডান হাত, বাম পায়ের উপরে বাম হাত। কিন্তু যদি কেউ এই হাত কেটে এখানে জোড়া লাগাই দেয়, হাত দুইটাই আছে, কিন্তু তখন ডান পায়ের উপরে কিন্তু বাঁ হাত চলে আসলো, আর বাম পায়ের উপরে ডান হাত চলে আসলো। এখানে এরকম ঘটনাটাই ঘটছে যে OH টা একটা এটা দুইটা ডান পাশে ছিল, এখন বাম পাশে চলে আসছে। মানে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান উল্টে গেছে। এটাকে বলা হয় আপেক্ষিক অবস্থানের সাপেক্ষে D এবং L, বুঝছিস? এই যে আপেক্ষিক অবস্থান। এবং এর একটা যদি ডান দিকে ঘুরে, এর একটা বাম দিকে ঘোরাবেই। কিন্তু আমি কখনোই পরীক্ষা না করে বলতে পারবো না যে এটা ডান দিকে ঘোরাবে নাকি ওইটা ডান দিকে ঘোরাবে। আমি এটা শিওর, এ ডানে হলো বামে, এ বামে হলো ও ডানে। এখন কোনটা D যৌগ আর কোনটা L যৌগ সেটা বের করার একটা নিয়ম আছে। সেই নিয়মটাকে বলা হয় CRN রুল। সো এই যে এটা রুলটা হচ্ছে CRN। CRN এটাকে অনেকে করণ রুল পড়ে। I don't know how this come up with করণ, এটা CRN। এখন দেখি হচ্ছে করণ জিনিসটা কি বা CRN জিনিসটা কি। এখানে সিটা হচ্ছে, মানে সিতে কি ইন্ডিকেট করে সেটা বলে দেই। সিটা হচ্ছে এইটা, COOH অথবা হচ্ছে CHO, এই টাইপের মূলকগুলোকে আমরা সি বলি আর কি। আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। আর মানে তো আমরা বুঝি অ্যালকাইল মূলক। যদি অ্যালকাইল মূলক না থাকে তখন হচ্ছে হাইড্রোজেন। মানে অ্যালকাইল থাকলে অ্যালকাইল, অ্যালকাইল না থাকলে হচ্ছে হাইড্রোজেন। আর এন মানে কি? এন মানে ওইগুলোর বাদে বাকি যারা থাকে, যেমন NOH হইতে পারে, NH2 হইতে পারে, এইগুলো হইতে পারে। তাহলে সি মানে হচ্ছে COOH অথবা CHO এই টাইপের। আর মানে হচ্ছে অ্যালকাইল বা অ্যালকাইল না থাকলে হাইড্রোজেন। এবং এন মানে রেস্ট অফ অল, মানে ওর বাইরে বাকি যা থাকবে সেগুলো হচ্ছে আমাদের আর। ওকে, সো আমি একটু আমাদের এই যৌগের জন্য CRNটা অ্যাপ্লাই করি, এই যে বাম পাশেরটার জন্য। দেখ ভাইয়া, এটা তোর কার্ডাল কার্বন, এই যে এটা তোর কার্ডাল কার্বন। এখন এই যে আমাদের সি আছে, দেখে যে সি আছে না? সো এখানে আমাদের সি আছে, তারপরে আমাদের তো কোনো আর আছে, এই যে হচ্ছে আমাদের আর। যদি আর না থাকতো হাইড্রোজেনকে আমি আর ধরতাম, বাট যেহেতু আমাকে আর আছে ডিরেক্টলি, আমি আর হাইড্রোজেনকে আর ধরছি না। আর এই হচ্ছে আমাদের এন, CRN। এখন এই যে CRN 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 মিলানোর জন্য আমার কোন দিকে ঘুরতে হচ্ছে? যে আমার এইদিকে ঘুরতে হচ্ছে না? বুঝিস কিনা যে CRN মেলানোর জন্য আমাকে কোন দিকে ঘোরা লাগছে? CRN ঘোরানোর জন্য আমার ক্লকওয়াইজ ঘোরা লাগছে। ওকে, আবার এইখানে দেখি, এই হচ্ছে আমাদের সি, এই হচ্ছে আমাদের আর, আর এই হচ্ছে আমাদের এন, তাই না? তাহলে এইটা যদি CRN মেলানোর জন্য আমার কোন দিকে ঘুরতে হয়? আমার এই দিকে ঘুরতে হয়। সো এখানে ঘুরতে হয় হচ্ছে ক্লকওয়াইজ, এখানে ঘুরতে হয় কাউন্টার ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ, যাই বলিস না কেন। তো যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে হয়, সেই যৌগটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় ডি যৌগ, সেটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। আবার বলতেছি, কাউন্টার ক্লক হইলে সেটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। আর যদি ক্লক হয় তাহলে সেটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ওকে, সো এই সিআরএনটা একটু দেখিস। যেমন আমি এখানে আরো কয়েকটা উদাহরণ তোদেরকে দেখাবো, সমস্যা নেই। সবার কি এটুকু লেখা হয়েছে?
ওকে, আমি গ্লুকোজের একটা উদাহরণ দেখাই। ধর তোর কাছে গ্লুকোজ আছে, CHO, এখানে হচ্ছে OH, এখানে H, এখানে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, 1 2 3 4, এখানে হচ্ছে OH, এখানে OH, এখানে হচ্ছে CH2OH। সো গ্লুকোজের এটা আমাদের কাইরাল, এটা আমাদের কাইরাল, এটা আমাদের কাইরাল, এটা আমাদের কাইরাল, এই 5টা কাইরাল আছে। এখন আমি যদি এখানে এটা ডি গ্লুকোজ না এল গ্লুকোজ বের করতে চাই, সো ডি গ্লুকোজ বা এল গ্লুকোজ বের করতে গেলে আমাদের CRN অ্যাপ্লাই করতে হবে। সো মনে রাখবি সি তো সবসময় 1 নং কার্বনই হবে, আর এবং এন হবে দূরবর্তী অপ্রতিসম কার্বনের সাপেক্ষে। কি বললাম, এই ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের অপ্রতিসম কার্বন একটাই ছিল। সো অপ্রতিসম কার্বন যখন একটা থাকে তখন এই সমস্যাটা হয় না। ওই সিও যে কার্বনের সাথে যুক্ত, আরও সেই কার্বনের সঙ্গে যুক্ত, এনও সেই কার্বনের সঙ্গে যুক্ত, কারণ কার্বন তো মাঝখানে কাইরাল একটা। কিন্তু কখনো যদি আমার কাছে এমন হয় যে কাইরাল কার্বন একাধিক, একাধিক কাইরাল কার্বনের ক্ষেত্রে এই আরটা, মানে এই কার্বনের সাথে আমাদের কি আছে, ধর এই হচ্ছে আমাদের আর আছে, এই যে কার্বন আছে, এই হচ্ছে আমাদের এন, মানে আমি আর এনটা কাকে ঘিরে হিসাব করব, দূরবর্তী অপ্রতিসম কার্বনকে ঘিরে হিসাব করব। তাহলে সি আর এবং হচ্ছে এন, সি আর এন, দেখ ভাই কোন দিকে ঘুরতে হচ্ছে, এই যে কাউন্টার ক্লক না, আমরা কি শিখছিলাম কাউন্টার ক্লক যদি হয়, এই যে কাউন্টার ক্লক যদি হয় তাহলে সেটা ডি, মানে এটা আসলে কি কি গ্লুকোজ, এটা হচ্ছে ডি গ্লুকোজ। আমি ডটগুলোকে একটু কানেক্ট করে দিই, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম দেখবি ইজি লাগবে। হয়তো অনেক সময় নিয়ে পড়াচ্ছি বাট খুব বেশি জিনিস পড়াই নেই। আমরা শিখলাম হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে, আমি কিন্তু এই বাকিগুলো কিন্তু বেসিক হিসেবে পড়াচ্ছি না, বাকিগুলো হচ্ছে যা পড়াচ্ছি সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। নর্মাল বেসিক বলতে আমরা কি বোঝাই, মানে যেগুলো এক্সামে আসে না, যেগুলো অন্য জিনিস বোঝার জন্য কাজে লাগে, বাট এইটুকু এটা অন্য জিনিস বোঝার জন্য কাজে লাগে, এটুকু পরীক্ষায়ও আসে সরাসরি। প্রথমে দেখছিলাম হচ্ছে আলোক সমান হওয়ার দুইটা শর্ত। 1 নম্বর শর্ত, সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। 2 নম্বর শর্ত, সেখানে তোর আলোক কাইরাল কার্বন থাকতে হয়। সো অপটিক্যাল অ্যাক্টিভ কি, আমি যদি কোনো যৌগের মধ্য দিয়ে তোর হচ্ছে পোলারাইজ লাইটকে পাস করি, প্লেনটা রোটেট করবে। যদি প্লেনটা রোটেট করে তাহলে সেই যৌগকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, প্লেন রোটেট করছে মানে সে অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ, গেল এইটুকু। তারপরে দেখলাম যদি ডান দিকে রোটেট করে তাহলে সেটা ডি যৌগ, যদি বাম দিকে রোটেট করে তাহলে সেটা এল যৌগ। দেখ পড়াশোনা কিন্তু কনসাইজ হয়ে যাচ্ছে, যে যদি রোটেট করে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ, ডানে করলে ডি, বামে করলে এল। ডি মানে ডেক্সট্রোরোটেটরি, এল মানে লেবোরোটেটরি। এই রোটেশন যেটা হইতেছে কেন হইতেছে, কাইরাল কার্বনের জন্য হইতেছে। কাইরাল কার্বন কি, কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকা লাগবে। গ্লুকোজে কয়টা, 4টা। ফ্রুক্টোজে কয়টা, 3টা। গ্লুকোজের সাইক্লিক কাঠামোতে কয়টা, 5টা। ল্যাকটিক অ্যাসিডে কয়টা, 1টা। গেল এটা। এরপর আমরা দেখলাম হচ্ছে যে অপটিক্যাল আইসোমার কি জিনিস। অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে একাধিক যৌগ, 2টা হতে পারে, 3টা হতে পারে, যাদের ফর্মুলা সেম, সেটা হতে পারে এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা হতে পারে স্ট্রাকচারাল ফর্মুলা বা 3D ফর্মুলা, হোয়াটএভার সেম হবে, বাট অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন হবে। মানে রোটেশনের মান সেম হলে দিক ভিন্ন, দিক সেম হলে মান ভিন্ন, বা দোনোটাই ভিন্ন। এবং দেখলাম এখানে যে থিটাটা পাইলাম, সেই থিটাটা অনেকগুলো প্যারামিটারের উপর চেঞ্জ হয়, যেমন আমার ওয়েভলেন্থের সাথে চেঞ্জ হয়, আমাদের তাপমাত্রার সাথে চেঞ্জ হয়, আমাদের কনসেন্ট্রেশনের সাথে চেঞ্জ হয়, ওই লেন্থের সাথে পরিবর্তনটা হয়। ঠিক আছে, পরে একটা ম্যাথ করলাম আপেক্ষিক আবর্তন। এরপরে দেখলাম হচ্ছে ছোট হাতের ডি, ছোট হাতের এল, এগুলোকে বলা হয় অপটিক্যাল রোটেশন, and this is only experimental value. We cannot predict L or D by seeing the structure of a compound, but we can assume the relative position of the compounds. রিলেটিভ পজিশন মানে কে কার ডানে আছে কে কার বামে আছে সেইটা। আমি CRN অ্যাপ্লাই করব, CRN যদি ঘুরতে 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 ক্লকে পাই তাহলে সেটা হবে হচ্ছে L, যদি এন্টি ক্লকে পাই তাহলে সেটা হবে হচ্ছে D। যদি কোনো যৌগে একাধিক কাইরাল কার্বন থাকে তখন দূরবর্তী অপ্রতিসম কার্বন, যেমন আমাদের এই যে সি যা দিচ্ছি, ভাই সি তো সবসময় 1 নং কার্বনই হবে, তাই না? কোনো যৌগে যদি অ্যাসিড থাকে, অ্যালডিহাইড থাকে, ওটা 1 নং কার্বন হতে বাধ্য। তাহলে ওইটা আমাদের 1 নং কার্বন, এই যে এটা আমাদের 1 নং কার্বন, 2 3 4 5 6 কার্বন তো মোট 6টা। কিন্তু দূরবর্তী অপ্রতিসম কার্বন কয়টা? দূরবর্তী অপ্রতিসম কার্বন তো আসলে ওই কত নম্বর কার্বন, মানে কার্বন মোট 6টা, বাট দূরবর্তী অপ্রতিসম কার্বন 5টা। সো 5 নম্বর কার্বন। সো যদি আমি CRN অ্যাপ্লাই করি, সি তে 1 নং হতে বাধ্য, আর এবং এন হবে হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন, মানে গ্লুকোজের ক্ষেত্রে 5 নং কার্বনকে ঘিরে যেটা আছে সেটা।
ওকে, এবার আমরা কিছু জিনিস দেখব, সবাই একটু লিখে নে। এনানসিওমার। তোদের বইতে হয়তোবা এই ছোট হাতের ডি আর বড় হাতের ডি কে একাকার করে দিছে, কিন্তু বলে দিচ্ছে ছোট হাতের ডি বড় হাতের ডি একাকার না, বা এক জিনিস না। আবারও বলি যে তোর বইতে এই ছোট হাতের ডি আর বড় হাতের ডি মিলাই খিচুড়ি বানাই ফেলছে। তুইও পরীক্ষার সময় খিচুড়ি বানাস, কিন্তু জেনে রাখ যে ছোট হাতের ডি আর বড় হাতের ডি জিনিস সেম না, বা তোদের বইতে সেম ধরছে। এনানসিওমার মান কি? এনানসিওমার মানে হচ্ছে এটা আলোক সমানতার একটা বিশেষ টাইপ। তো সবাই একটু লিখে নে, বিশেষ ধরনের আলোক সমাণু। বিশেষ ধরনের অপটিক্যাল আইসোমার্স। স্পেশাল টাইপ অফ অপটিক্যাল আইসোমার্স, মানে এরাও অপটিক্যাল আইসোমার কিন্তু একটু বিশেষ ধরনের। এখন এনানসিওমার কারা? আমি ওই যে আগে যে দুটো যৌগ লিখছি সেই দুটো যৌগ এখানে আবার লিখি। ডিল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, COOH, এখানে OH, এখানে H, আর এখানে CH3, COOH। যদিও এভাবে লেখা ম্যাটার করে না, বাট বইতে এভাবে একটু লিখে আর কি, আয়নার মতো করে। এখানে CH3, আর এখানে হচ্ছে OH, এখানে H। এখন দেখ ভাই, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, মানে ক্যাপিটাল ডি ল্যাকটিক অ্যাসিড, এটা ক্যাপিটাল এল ল্যাকটিক অ্যাসিড। ডি এবং এল এর বের করে আমরা কি বোঝাতে পারি? ওই যে আমরা বুঝতে পারি যে এইখানে OH টা ওদের সাপেক্ষে ডান দিকে আছে, এখানে OH টা ওর সাপেক্ষে বাম দিকে আছে, আর কিছু না। এবং আমরা এটা বুঝতে পারি যে এর কি হয়, অপটিক্যাল আইসোমেরিজম এর দ্বারা পসিবল, সেটা বুঝে। এখন এই আমার কার্ডাল কার্বন, এই আমার কার্ডাল কার্বন, তাহলে এইটার এটা অবশ্যই অপটিক্যাল আইসোমার। মানে দেখ, এইটা এবং এটা অবশ্যই অপটিক্যাল আইসোমার। এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের এল। এখন দেখতো ভাই, যদি আমি এই যৌগের মাঝখানে একটা আয়না রাখি, ধর এই যৌগের মাঝখানে একটা আয়না রাখলাম, এবং এ যদি আয়নায় নিজের চেহারা দেখে, এই যে এ, ও কিন্তু হুবহু ওকে দেখবে না? মানে এ আয়নায় যদি ওকে দেখে তাহলে হুবহু ওকে দেখবে। মানে ব্যাপারটা চিন্তা করে, আমাদের ডান হাত আর বাঁ হাত এরা কি সম্পূর্ণ মিরর ইমেজ না? দর্পণ বিম্ব যেটাকে আমরা বলি। মিরর ইমেজ যদি হয় তাইলে তারা কিন্তু একজন আরেকজনের উপরে অপরিস্থাপনীয় হয়। মানে আমার যদি ডান হাতের উপরে বাম হাত মিলাই, মিলবে না কিন্তু। অনেকে মনে করে যে ভাই এই যেতে মিলাইছি, না, এটাকে স্থাপন করা বলে না। স্থাপন করা বলতে এটাকে বোঝায়, তলও মিলতে হবে, আবার সবকিছু মিলতে হবে। আমি যদি আমার বাম হাত এবং ডান হাতের উপর এরকম মিলাই, মিললো না কিন্তু, দেখে যে আঙুল টাঙুল কিছুই মিলতেছে না। তো এইটা আর এইটা আলোক সমাণু ঠিক আছে, কিন্তু এদের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে। এরা একজন আরেকজনের মিরর ইমেজ, দর্পণ বিম্ব, এবং এরা একজন আরেকজনের উপর স্থাপন করা যায় না। এই যে যদি এরকম দর্পণ বিম্ব হয়, স্থাপন করা যায় না, এবং এ আলোর তলকে যেটুকু ঘুরাবে, এই আলোর তলকে সেই পরিমাণে ঘোরায়, খালি দিকটা ভিন্ন হয়। মানে যদি 2 ডিগ্রি ডানে ঘোরায়, এই 2 ডিগ্রি বামে ঘোরাবে। এদেরকে বলা হয় একজন আরেকজনের হচ্ছে এনানসিওমার। তোর কি মনে হয় যে আলোক সমাণু হইতে গেলে মিরর ইমেজ হওয়া কি বাধ্যতামূলক, এমন কোনো কথা আছে? কি মনে হয়? একটা যৌগের আলোক সমাণু কি 2টা? না, কার্বন সংখ্যা বেশি হলে আলোক সমাণু 7-8টাও হয়। 7-8টা হলে সবাই কি মিরর ইমেজ হবে? সবাই কিন্তু মিরর ইমেজ হবে না। কিন্তু যারা যারা মিরর ইমেজ, ওদেরকে আমরা কি বলি? এনানসিওমার বলি। সো এনানসিওমার কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। এনানসিওমার কিন্তু এক জোড়ার বেশি হয় না। মানে একটা যৌগের এনানসিওমার একটাই, ও সহ আরেকটা, মানে 2টা মোট। কিন্তু এক যৌগের আলোক সমাণু কিন্তু অনেক হইতে পারে, বুঝছিস? সো মানে এনানসিওমার কাদেরকে বলি? এদেরকে বলা হয়েছে, এখানে শর্ত কি? শর্ত হচ্ছে এরা পরস্পরের দর্পণ বিম্ব হয়। ফিল করবি কিন্তু, যে ধর এরকম যদি হইতো যে একটা যৌগ, সেখানে অনেক কার্বন আছে, যত বেশি কার্বন তত বেশি আলোক সমাণুতা হওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে একটা যৌগ যার কার্বন অনেক, তার কিন্তু আলোক সমাণু অনেক হবে। কিন্তু ওই অনেকগুলো আলোক সমাণুর মধ্যে পার্টিকুলারলি যেটা তার দর্পণ বিম্ব, তখন ওইটাকে আর সেটাকে আমরা একসাথে এনানসিওমার বলি। দর্পণ বিম্ব। 2 নম্বর হচ্ছে মিরর ইমেজ বলে ইংলিশে, অউপরিস্থাপনীয়। অউপরিস্থাপনীয়, এটাকে ইংলিশে বলে নন সুপার ইম্পোজেবল। সুপার ইম্পোজ করা যাবে না।
এমনিতে ভাই কমন সেন্স, দর্পণ বিম্ব বললে আর আলাদা করে বলা লাগে না যে অপরিস্থাপনীয়। যারা দর্পণ বিম্ব তারা এমনিতে অপরিস্থাপনীয় হয়। তারপরে তোর বইতে বলছে দেখে আমি বলছি। আর এখানে হচ্ছে রোটেশনটা সেম, কিন্তু কি ভিন্ন? দিক ভিন্ন। এই তিনটা শর্ত যদি মানে নরমালি এনানসিওমারের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য দেখা যায়। দর্পণ বিম্ব অপরিস্থাপনীয়, সেম রোটেশন বাট দিক ভিন্ন, তখন একটা ক্যারেক্টার এনানসিওমার বলে। সো এনানসিওমারকে বলা হয় একটা বিশেষ ধরনের অপটিক্যাল আইসোমার। সব একটু লিখে নে। সবার কি লেখা হয়েছে? এবার লিখে নেই ডায়াস্টেরিওমার। একটু সেভ করে নেই। একজন বলছে ভাইয়া পরপর 2 দিন ক্লাসে একই টি শার্ট পরবো না। আমি একই টি শার্ট পরবো না, তুই আমার টি শার্ট গিফট করবি। কে বলছিস? তাস্কির। আমার ঠিকানা দিয়ে দেবো না, তুই আমার টি শার্ট পাঠাবি প্রতি ক্লাসের জন্য। তুই যদি আমাকে টি শার্ট পাঠাস, আমি এক্সেল সাইজ পড়ি, আমি প্রতি ক্লাসে নতুন নতুন টি শার্ট পরে ক্লাস নিতে আসবো। ওকে, এবার দেখি হচ্ছে ডায়াস্টেরিওমার কি। ডায়াস্টেরিওমার আগে দেখি হচ্ছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ হচ্ছে, ইমাজিন কর যে তোরে ধর আমি সামনে আনলাম, এনে তোরে কষে একদম ডান হাত দিয়ে একটা থাপ্পড় দিছি জোরে, আমার গায়ে যত শক্তি আছে। তো তোর মুখ কোন দিকে যাবে? তো তোর মুখ যাবে হচ্ছে আমার বাম দিকে আর কি। এরপরে তোকে এবার সামনে এনে বাম হাত দিয়ে থাপ্পড় দিছে, কষে থাপ্পড় দিছে, তাহলে তোর মুখ কোন দিকে যাবে? আমার ডান দিকে। তাহলে ডান হাতে থাপ্পড় দিলে বাম দিকে যাচ্ছে, বাম হাতে থাপ্পড় দিলে ডান দিকে যাচ্ছে। এবার ধর তোর সামনে বসায় দুই হাত দিয়ে একই সাথে একই বলে এরকম একটা থাপ্পড় দিছি, তো তোর মুখ কি আসলে কোনো দিক যাবে? তোর মুখ তো আসলে কোনো দিক যাবে না, তোর মুখ আমার দুই হাতের মধ্যে স্যান্ডউইচ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ওই যে ডি যেটা সেটা ডান দিকেই ঘোরে, এল যেটা সেটা বাম দিকেই ঘোরায়, মানে এনানসিওমার গুলো একজন ঘোরায় ডান দিকে, একজন ঘোরায় বাম দিকে। তাহলে একজন ডান দিকে ঘোরাচ্ছে, একজন বাম দিকে ঘোরাচ্ছে। আমি যদি, হ্যাঁ লব্ধি শূন্য, আমি যদি এদের দুইজনকে সমান পরিমাণে নেই, সমান ঘনমাত্রার একটা দ্রবণ তৈরি করে যেখানে ডি আর এল এর কনসেন্ট্রেশনটা সমান, তাহলে সেইখানে যখন আলো যাবে, ডি চেষ্টা করছে ডান দিকে ঘোরাইতে, আর ডান দিক বাম দিক বাদ দেই, ডি যেদিকে ঘোরানোর চেষ্টা করছে এল তার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে বলতো ভাই সেই যে মিক্সচারটা, সেই মিক্সচারটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? তোর কমন সেন্স কি বলে? সেটাকে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ওই মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। সো রেসিমিক মিশ্রণ হচ্ছে ডেফিনেশনে এটা দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ। সমমোলার হওয়াটা কিন্তু ভাই জরুরি, কারণ সমমোলার না হইলে মানে তোরে আমি ডান হাত দিয়ে একটু আস্তে থাপ্পড় দিলাম আর ডান হাতে এটা জোরে দিলাম, তাহলে কিন্তু মুখ এক জায়গায় থাকবে না, তো আমার তো মুখ এক জায়গায় রাখা লাগবে। সো দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এবার কাঁচা বাচ্চারা বলতো ভাইয়া এই মিশ্রণ কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? এই মিশ্রণটা আলাদা করে যৌগগুলো হয়তো অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, কিন্তু এই যে মিক্সচার অ্যাক্টিভ হবে এই ইনঅ্যাক্টিভ হবে? অ্যাক্টিভ কেন বলিস? লব্ধি জিরো না, সো এটা হচ্ছে সবাই লিখে নেয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে এই মিক্সচারটার মধ্যে দিয়ে তুই আলো পাঠাবি, রোটেশন হবে না, যেরকম ছিল সেরকম। ওই যে তোদেরকে একটা কথা বলছিলাম যে সব সময় যে কাইরাল কার্বন থাকলেই সে হচ্ছে আলোক সমান হবে এমন কোনো কথা নাই। এই টাইপের মিক্সচার যদি থাকে তাহলে সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যেমন একটা উদাহরণ দেই, তোর কাছে ধর এরকম একটা চেম্বার আছে, সেই চেম্বারে তুই কি নিলি? তুই নিলি হচ্ছে 2 মোলার
ডি ল্যাকটিক অ্যাসিড, আর তুই নিলি হচ্ছে 2 মোলার এল ল্যাকটিক অ্যাসিড। সো 2 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড আর 2 মোলার এল ল্যাকটিক অ্যাসিডের মিক্সচারটা কি হবে? ওই রেসিমিক মিশ্রণ হবে, এবং এখান থেকে লাইট পাঠাইলে কোনো লাভ নাই, লাইট যেমনি ঢুকতেছে অমনি বের হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু দেখি হচ্ছে ডায়াস্টেরিওমার। এই ডেফিনেশন গুলো পরীক্ষায় অনেক আসে। ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিওমার এই আবার কি জিনিস ভাইয়া? এনানসিওমার ছিল হচ্ছে আলোক সমাণু, কি বলছিলাম, বিশেষ ধরনের অপটিক্যাল আইসোমার। আর ডায়াস্টেরিওমারও আলোক সমাণু, কিন্তু ওরকম মিরর ইমেজ না। সো এরাও আলোক সমাণু কিন্তু মিরর ইমেজ না। আলোক সমাণু কিন্তু মিরর ইমেজ না। তাহলে আমাকে বলতো ভাইয়া, ডায়াস্টেরিওমারের সংখ্যা বেশি নাকি এনানসিওমারের সংখ্যা বেশি? তোর বিবেক কি বলে? অবশ্যই ডায়াস্টেরিওমারের সংখ্যা বেশি হবে, কারণ মিরর ইমেজ তো একটাই হবে, মিরর ইমেজ তো একের বেশি হবে না। বাট ডায়াস্টেরিওমার তো অনেক হইতে পারে, তাই না? কার্বন সংখ্যা যত বড় হয় ডায়াস্টেরিওমারের সংখ্যা বেশি হবে। সো আমি একটা জিনিস এঁকে দেই, আমি জিনিসটা কিন্তু এরকম চক্রাকারে আঁকবো আর কি, বুঝছিস? অনেকে তুলতে গিয়ে পরে প্যারা খাবে। একটা যৌগের উদাহরণ দিই, ধর তোর কাছে এইটা আছে, এই যে এরকম চক্রাকারে আঁকবো কিন্তু। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এখানে একটা। এখানে হচ্ছে আমার COOH, এখানে OH, এখানে H, এখানে Cl, এখানে H, আর এখানে CH3। COOH, এখানে OH, এখানে H, এখানে Cl, এখানে H, এখানে CH3। COOH, এখানে হচ্ছে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে CH3। ওকে, সবাই একটু লিখে নে, তুলে নে, তোলা হলে আমাকে বলিস। ওকে, এখন এখানে একটু তোকে দেখতে হবে। একটা জিনিস দেখছিলাম শিখতে, আমি ক্লাসের মধ্যে যদি কোনো কিছু বলি, ওই 9-10 এর ছেলে পেলে তো ওটাকে করে কি, ওরা কাটে, কেটে ওর পিছনে একটা ওই
স্যাড মিউজিক বা কিছু একটা মিউজিক লাগায়, তারপরে শিখর প্রায় 250 কে গ্রুপের একটা মেম্বারের একটা গ্রুপ আছে, তারপর সেখানে আপলোড করে। এবং এটা যে এমন পরিমাণ ভাইরাল হয়, একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, এটা হচ্ছে 31 কে রিয়্যাক্ট, এবং হচ্ছে ভিউ কত হবে আল্লাহ মাবুদ জানে, 31 কে হচ্ছে রিয়্যাক্ট ফোর্স। যাই হোক, জিনিসটা খুব ফানি, ওদের ভালো লাগে আর কি। এখন আমরা এখানে দেখ, এই যোগে হচ্ছে আমার কার্বন কার্বন আছে, এই যোগে কার্বন কার্বন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও যারা আছে, এখানেও আছে, এখানেও আছে এবং এখানেও আছে। মানে প্রত্যেকটা যোগ হচ্ছে আমার হচ্ছে এখানে কার্বন কার্বন আছে। এখন দেখতো ভাই, এই যোগ আর এই যোগ, এটা কি মিরর ইমেজ নাকি মিরর ইমেজ না বলতো? মিরর ইমেজ? এটা কিন্তু মিরর ইমেজ না। কেন মিরর ইমেজ না? কারণ এই যে এখানে ক্লোরিনটা ডান পাশে আছে, এটাও ক্লোরিন ডান পাশে আছে। মিরর ইমেজ মানে সব উল্টা। এমন তো না যে আমি আয়নার সামনে দাঁড়াইলে আমার ডান পা ডান পাশেই থাকে, খালি হাতটা ঘুরে যায়। আমার তো ডান পাও বাম দিকে চলে যায়, ডান হাতও বাম দিকে চলে যায়। তাহলে আমাকে বলতো ভাইয়া, এরা কি এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার? তোর বিবেক কি বলে? এইটার সাথে এইটা এনানসিওমার না, ওটা কি হবে? ডায়াস্টেরিওমার হবে। আবার দেখতো ভাই, এইটার সাথে এইটা কি মিরর ইমেজ? তোর বিবেক বুদ্ধি কি বলে? জীবনেও মিরর ইমেজ না। কেন মিরর ইমেজ না? কারণ এই যে হচ্ছে ওএইচ বাম পাশে আছে, এই আমি এখানে একটা ক্লোরিন দিতে ভুলে গেছি, সবাই এখানে একটু ঠিক কর, ঠিক কর, ঠিক কর। এখানে হচ্ছে এই যে এখানে একটা ক্লোরিন হবে, এটা ঠিক করে নে, এখানে একটা ক্লোরিন হবে, এখানে একটা ক্লোরিন দে। তো এইটার এটা কি, এখানে হয়তো বা তোর কাছে মনে হইতেছে যে ভাই ক্লোরিন ডানে ছিল, ক্লোরিন বামে বামে চলে আসছে। হ্যাঁ, ক্লোরিন হয়তো ঘুরছে, বাট ওএইচ তো ঘুরে নেই, বামে বামেই আছে। তাহলে এরাও কি হবে? এরাও পরস্পরের ডায়াস্টেরিওমার হবে। আমি সরাসরি ড দিচ্ছি। কিন্তু ভাইয়া এইটা এটার কি হবে? এই যে উপরে দুই, উপর নিচে দেখ তো, ভালো মতো তাকায় দেখ, এটা কি এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার? এটা কি মিরর নাকি মিরর না? এরা কিন্তু ভাই মিরর, সো এরা কি হবে? এরা কিন্তু এনানসিওমার হবে। সো আমি এনা লিখছি আর কি, এনানসিওমার। আবার দেখ, এটার সাথে এইটা কি মিরর নাকি মিরর না? এরাও কিন্তু মিরর না। মানে সোজা কথা বলি ভাই, আমি বামে এই যে এই পাশে যেগুলো লিখছি সেগুলো সব ডায়াস্টেরিওমার, এটাও কি, এটাও সব ডায়াস্টেরিওমার। কিন্তু এই যে এটা আবার এটা কি? এনানসিওমার। তাইলে একটু বোঝার চেষ্টা করতো। দেখতো এই সিম্পল কোয়েশ্চেন যদি হচ্ছে ছেলেপেলাকে করে 90% ভুল করবে। দেখতো এই যোগটার ডায়াস্টেরিওমার কয়টা? এই একটা, এই একটা, খেয়াল করছিস? মানে এই যোগের ডায়াস্টেরিওমার কিন্তু দুইটা, বাট এনানসিওমার কয়টা? একটা। এখন ডায়াস্টেরিওমার যে এখানে দুইটা, মানে ও সহ মোট তিনটা। এখন এখানে ডায়াস্টেরিওমার তিনটা হয়েছে, তিনটার বেশিও তো হইতে পারে। তো আমার এই কথাটা বুঝছিস কিনা সবাই একটু ইয়া করিস, রেসপন্স করিস, যে একটা যোগের এনানসিওমার একটাই হবে, একটা যোগের, ও বাদে। কিন্তু ডায়াস্টেরিওমার কি নির্দিষ্ট? এমন কোনো কথা আছে? নির্দিষ্ট না কিন্তু, ডিপেন্ড করে হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, বুঝছিস? সো এনানসিওমার বেশি হয় না, কিন্তু ডায়াস্টেরিওমার অনেকগুলো হলেও হতে পারে। এবার সবাই লিখে নেওয়া হচ্ছে মেসো কম্পাউন্ড। আমার নটরডেমের কুইজে, মানে অর্গানিকের যে কুইজটা ছিল, সেই কুইজের প্রথমে ক নম্বরে প্রশ্ন ছিল মেসো কম্পাউন্ড কি। এবং আমার খুব ভালো মতো মনে আছে, আমি গর্বের সাথে পারি নাই, মানে ওই কুইজে এইখানে মেসো কম্পাউন্ড যেটা আসছিল এনডিসির ফার্স্ট অর্গানিক কেমিস্ট্রি কুইজে, সেখানে পারেন। এবং অনেকে হয়তো এই গল্পটা জানে, আমি আমার জীবনে একবারই ফেল করছি। সেটা কিসে ফেল করছি জানিস? কেমিস্ট্রিতে ফেল করছি। যদিও আসলে ওটাকে ফেল বলে না, যারা এখানে এনডিসির আছিস তারা রিলেট করতে পারবি। এই কেমিস্ট্রির প্রথম কুইজ নটরডেমের, পাইছিলাম হচ্ছে 20-এর মধ্যে 3, এবং 20-এর মধ্যে 3 পেয়ে পরে ওটাকে 100-তে কনভার্ট করলে হয় 100-এর মধ্যে 15। এবং আমাদের বইয়ে প্রথম চ্যাপ্টারটা ছিল, প্রথম পার্টের প্রথম চ্যাপ্টার ছিল হচ্ছে তোদের এখন যেটা পরিবেশ রসায়ন, ওইটা। মানে তোদের পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আর আমাদের পরিবেশ রসায়ন ছিল হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়।
2014 পর্যন্ত যে বইটা ছিল ওই বইতে খাতা দিল। এখন জীবনে কোনোদিন 80-র নিচে নাম্বার পেয়ে অভ্যস্ত না, মানে 80-র নিচে নাম্বার পেলে ভালোই লাগতো না স্কুলে। ফার্স্ট বয় ছিলাম, সেই ব্যাপার স্যাপার। ওরে বাবা রে বাবা, কলেজে এসে প্রথম পরীক্ষায় 15 একসাথে। গুহ স্যার ক্লাস ছিল, গুহ স্যার জিজ্ঞেস করে কে কে ফেল করছে দাঁড়া। তো দাঁড়াইলাম, পরে দেখলাম যে না আমি একলা না, আমার সাথে আরো অনেক পাপি আছে। মানে তারপরও এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে এমনিতেই ঢাকায় নতুন, আব্বু আম্মুর সাথে নাই। তারপরে হচ্ছে আর আমি অনেক খাইতাম তখন, খাওয়া দাওয়া ঠিক নাই, আমার কেউ যত্ন নেয় না, কেউ মশারি টানাই দেয় না, কেউ আমার জন্য খাবারটা রেখে দেয় না। মানে আমার ওই যে যারা এখানে হোস্টেলে থাকিস তারা জানিস, ওই লাইট অন রাখার ইস্যু নিয়ে রুমমেটদের মধ্যে ঝামেলা হয় আর কি শুরুর দিকে। তো ওই ঝামেলা চলছিল। এক বড় ভাই থাকতো আমাদের রুমে, আমি যখন আরামবাগে থাকতাম হোস্টেলে আর কি, কলেজে যখন পড়তাম। তো ওনার নাম আমার মনে নাই, কিন্তু ওনাকে সবাই বলতে হচ্ছে সমস্যা ভাই। কারণ সে হচ্ছে হোস্টেল, আরামবাগে যদি কেউ হোস্টেলে থাকিস তাহলে বলবি, হোস্টেল মালিক রে সে খালি এটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে খালি সমস্যা জানাইতো আর কি। সে কোথায় জানি পড়তো, নরডেমের না, সে ইউনিভার্সিটি লেভেলে পড়তো, বাট কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সো তাকে সবাই সমস্যা ভাই নামে ডাকতো। So আমি, আমার সাথে আমার একটা বন্ধু থাকতো মামুন, মামুন পরে বুয়েট সিসিতে ভর্তি হয়েছে। আমি আর মামুন রাত জেগে পড়তাম। উনি এই রাত লাইট অন করা যাবে না নিয়ম করে দিত, 11:30টার মধ্যে ঘুমায় যেতে হবে। 11:30টার পরে আমি লাইট অন থাকলে, মানে আমরা তো ছোট তখন, খুবই বাচ্চা। তো পরে এটা নিয়ে অনেক ইস্যু হতো, সব মিলে এত মন খারাপ, তার মধ্যে করছি ফেল। মনে হচ্ছে যে ভাই আমার এত ক্যারিয়ার ফেরিয়ার, একদম সত্যি কথা, একদম অনেস্টলি বলতেছে। আমার তখন একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আমার এত দরকার নাই, এই নটরডেমে পড়া আমার এত ভালো ক্যারিয়ারের দরকার নেই। আমি আমার মার কোলে ফেরত যাই, বাসায় থাকবো, আমার রান্না বান্না করে দিবে, খাবো, জীবনে কিছু না কিছু একটা করব, ভ্যান ট্যান চালাই বা জমি জমা করি, কিছু একটা করব, আমি বাসায় আগে যাব। এবং যখন ওই ফেলের পরে যখন বাড়িতে গেলাম আর কি রমজানের ছুটিতে, যেদিন আসবো, মানে আমার মনে হচ্ছে যে দিন দুনিয়া আমার জন্য পুরো মিথ্যা হয়ে গেছে, আমি বাড়ি থেকে আসবো। আর সেই আমি এখন আমার আম্মু মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, মানে আমার আম্মু খুলনায় থাকে, এখানে আমার বোন, ভাগ্নি, ছোট ভাই ওরা থাকে। আমার আম্মু মাঝে মধ্যে ফোন দেয় যে বাড়িতে আসবেন। আমি লাস্ট বাড়িতে গেছি ঈদে, আর যাই নাই। কিন্তু আমার না সময় হয় না, আর আমার বাড়িতে আসলে এত বন্ধু বান্ধব এখন নাই, চাইতেও মন চায় না। যাই হোক, মেসো কম্পাউন্ড। সো মেসো কম্পাউন্ড আসলে বইয়ের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা অনেক উদ্ভট, মানে পড়তে গেলে খুব ঝামেলা হবে। আমি এটাকে সংক্ষেপে বলে দিই। সংক্ষেপে হচ্ছে নিজেই নিজের মিরর। এরকম ক্রাইসিস সবার লাইফে আসে, বুঝছিস? তো এটা নিয়ে এত, যদি এরকম আমার মতো কারো হয় যে মনে হইতেছে ভাই কিছু হবে না, পারবো না, থাকবে, দরকার নেই, হাল ছেড়ে দেই, বাট দাঁতে দাঁত কামড়ে লেগে থাক ভাই, দেখবি ভালো কিছু হবে ইনশাল্লাহ। দাঁতে দাঁত কামড়ে লেগে থাকতে হয় আর কি। নিজেই নিজের মিরর মানে ধর আমি একটা যৌগ আঁকি, COOH। ধৈর্য, সব সব কাজে সবকিছুতে ধৈর্য থাকলে এন্ড অফ দ্য ডে ভালো কিছু ওখানে আসবেই। এখানে OH, এখানে H, এখানে COOH। আচ্ছা, এই যৌগটা, এটাকে কি হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড বলে। টার্টারিক অ্যাসিড, এটা তেঁতুলে থাকে আর কি, তেঁতুলে থাকে। তারপরে তোরা যে বেকিং পাউডার পড়িস, বেকিং পাউডার, টার্টারিক অ্যাসিড, বেকিং পাউডারও থাকে। সোডিয়াম বাইকার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড থাকে, যেটাকে কেক ফোলায় বা রুটি ফোলায়। এখন দেখতো ভাই, এই যোগে আমি যদি এরকম একটা সিমেট্রি, মানে ইমেজ কল্পনা করি, কল্পনা কর মাঝখানে সাদা একটা কাল্পনিক দাগ, তাহলে যে উপর এবং নিচে, এটা কি মিরর হয়ে গেল না? নিজেই নিজের মিরর। এটাকে ইংলিশে কি বলে জানিস? ইংলিশে বলে হচ্ছে প্লেন অফ সিমেট্রি, SYMMETRY। প্লেন অফ সিমেট্রি মানে কি, যে একটা তলের রেসপেক্টে, একটা তলের রেসপেক্টে যৌগটা কি সিমেট্রিক না? এটাকে বাংলায় বলে তল প্রতিসমতা। এখন আমি একটু উপরের যৌগটা একটু চিন্তা করি। এইখানে একটা কার্ডাল সেন্টার আছে, এখানে একটা কার্ডাল সেন্টার আছে। এখন দেখ, এটা হচ্ছে C, এটা হচ্ছে R, এবং এটা হচ্ছে আমাদের N। বুঝি তো? CRN কোন দিকে ঘুরতে হচ্ছে? যে এই দিকে ঘুরতে হচ্ছে না? এটা কি ক্লক না কাউন্টার ক্লক? এটা কি আমাদের কাউন্টার ক্লক না? এই বুঝি তো, এটা কাউন্টার ক্লক। কাউন্টার ক্লক হলে এই সাইড হচ্ছে ডি যৌগ হবে।
আর এখানে যদি আমি CRN অ্যাপ্লাই করি, এটা C, এই হচ্ছে আমাদের R, এই হচ্ছে আমাদের N। দেখ এই CRN মেলাইতে গেলে এই কাউন্ট ক্লক ঘুরতে হয়, তাহলে এটা আমাদের L যৌগ। এখন এটা যদি ক্যাপিটাল D হয়, এটা ক্যাপিটাল L হয়, তার মানে এই অংশটুকু আলোর তলকে যেদিকে ঘোরানোর চেষ্টা করে, এই অংশটুকু আলোর তলকে তার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করে। মানে এই যৌগটা অনেকটা রেসিমিক মিশ্রণের মতো, রেসিমিক মিশ্রণের মতো, কিন্তু রেসিমিক মিশ্রণে দুটো ভিন্ন যৌগ থাকে আর ওখানে এক যৌগের মধ্যেই সিমেট্রিটা থাকে। সো এই কম্পাউন্ড গুলো কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। সো যে সবসময় বলছিলাম কাইরাল সেন্টার থাকলেই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ব্যাপারটা এরকম না। এই যৌগে কাইরাল সেন্টার আছে, বাট প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রির জন্য এই যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই যৌগকে বলা হয় হচ্ছে মেসো কম্পাউন্ড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা যে শর্তটা বলছিলাম যে আলোক সমাণু হইতে গেলে কাইরাল কার্বন থাকা লাগবে, এখানে কাইরাল কার্বন আছে, তাও সে আলোক সমাণু না, কারণ কি সে অপটিক্যালি অ্যাক্টিভ না। সবাই কি বুঝিয়ে আছি? বইতে যে ডেফিনেশন দেওয়া আছে ভাই একদম একদম বুঝবি না। বইতে লেখা আছে একটি যৌগের দুইটি অংশের গঠনের অনুরূপতার জন্য, দেখ একটি যৌগের দুইটি অংশের গঠনের অনুরূপতার জন্য একটি অংশ আরেকটি অংশের দর্পণ বিম্বের মতো আচরণ করে এবং এই যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়, এই টাইপের যৌগকে মেসো কম্পাউন্ড বলে। যা কইছি তাই, খালি বইতে কঠিন করে লেখা। ওকে, আমরা আমাদের আজকের শেষের টপিকে গেছি, একেবারে লাস্ট টপিক। কালকে আমরা সমানতার নামকরণের, কালকে তো না, নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব। কারণ বলছিলাম আমরা এক একটা টপিক শেষ করব, প্রবলেম সলভ করব, এক একটা টপিক শেষ করব, প্রবলেম সলভ করব। সো নেক্সট ক্লাসে নামকরণের সমানতার প্রবলেম সলভ হবে ইচ্ছামতো। সবাই তো লিখে নেন নাম্বার অফ অপটিক্যাল আইসোমার বা আলোক সমাণুর সংখ্যা। আলোক সমাণুর সংখ্যা নির্ণয় নরমালি সূত্র দিয়ে কার্যকরীমূলক সমানতার সংখ্যা বানানো যায় না, ওই যে আমরা বলছিলাম করে করে দেখতে হয়, বাট আলোক সমানতার সংখ্যা বের করা যায়। সো আমরা দুইটা কেস দেখব। কেস 1, এগুলো কোনোদিন কোনো পরীক্ষা এখনো পর্যন্ত আসে নাই, সো এগুলোর ইম্পর্টেন্স খুবই কম, তারপর আমরা শিখে যাই। কারণ বললামই তো এই কোর্সটাতে বা এখানে আমি এমন কোনো কিছু নাই যে তোদেরকে পড়াচ্ছি না, যেটা যদি আমার কাছে মনে হয় যে এক বিন্দু তোদের জন্য ইম্পর্টেন্ট আমি সেটা পড়াই দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ডান বাম করে মেসো হয় না। যা বলতেছি লিখে নে, পরে বলে দিচ্ছি কি মিন করছি। যদি এরকম হয় যে ডান বাম করে মেসো হয় না, তাহলে আলোক সমাণু হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে nটা কি? n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। ভাই ডান বাম করে মেসো হয় না, এটা দিয়ে কি বুঝাইছেন? চল একটু দেখি। আমি এটা সংক্ষেপে আমার ভাষায় লিখছি, তোদের বইতে অনেক কঠিন করে লেখা আছে। আচ্ছা ধর ভাইয়া এই যোগটারে, এই যে এখানে যে যোগটা আছে, একটু রেসপন্স করি সবাই। আমি OH টা ডানে নেই বামে নেই, ক্লোরিনকে ডানে নেই বামে নেই, কোনোদিন কি মেসো বানাইতে পারবি? কারণ উপরের নিচে কি সেম আছে? সেম নাই কিন্তু। বুঝতে পারছিস সবাই? আমি এখানে এই যে ক্লোরিনকে ডানে নেই বামে নেই, OH কে ডানে নেই বামে নেই, কোনোভাবেই কিন্তু মেসো হয় না। এরকম যদি হয় আর কি, এরকম যদি যোগটা হয়, তাহলে সেখানে 2 টু দি পাওয়ার n হয়। এখন দেখ এখানে আসলে n কয়টা? দুইটা আনা, কার্বন কার্বন দুইটা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এর মানে কি 2 টু দি পাওয়ার তার স্কয়ার, মানে কয়টা আলোক সমান হবে? 4টা। এই যে দেখ এই হচ্ছে সেই 4টা। বুঝিয়াছি? যদি আমি এখানে আসি, এর আগে যে যোগটা ছিল কই জানি এখানে, দেখ এখানে না, আমি এখানে আসি, এই যে এখানে, বা এখানে তো ডান বাম করে জীবনও মেসো হবে না, কারণ মেসো হইতে গেলে তো অ্যাটলিস্ট কার্বন সংখ্যা বেশি হইতে হয়, একটা কার্বন কার্বন দিয়ে তো মেসো হয় না। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত? 1। 2 টু দি পাওয়ার 1 মানে কয়টা? দুইটা। দুইটা মানে এই যে দুইটা, দেখ এই একটা এবং হচ্ছে এই একটা। তাহলে যদি ডান বাম করে মেসো না হয়, যদি মেসো না হয়, তাইলে সেখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক অপটিক্যাল আইসোমার থাকে। কেস 1। এই কাঁচা বাচ্চারা বুঝিয়ে আছি সবাই?
এরপরে দেখি ডান বাম করে মেসো হয়। কেস 2, ডান বাম করলে মেসো হয়। যদি বইয়ে আলোক সমানতা বা সমানতার পুরো পার্টটা বাংলাদেশের কোনো বইতে নাই, যে বইতে আমার থেকে বেশি দেখাইছে। তো যদি সমানতার পার্টটা বই দেখে পড়তে কষ্ট লাগে, বই দেখে পড়ে ভাষা না বুঝিস, তাহলে শুধু আমার খাতাটাই পড়িস, সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করিস বইয়ের প্রবলেমগুলো। একটা উদাহরণ দিচ্ছি। ধর আমার কাছে একটা যৌগ আছে COOH, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH, COOH। আচ্ছা দেখতো ভাই, এটা কি মেসো? এটা কিন্তু মেসো না, এটা কিন্তু জীবনে মেসো না। মেসো হয়তো যদি OH এই পাশে আসতো। এটা মেসো না, কিন্তু ডান বাম করে তো মেসো বানানো যায়। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছিস? মানে দিস ইজ নট মেসো, বাট উই ক্যান মেক ইট বাই রোটেটিং দ্য বা বাই অপোজিটিং দ্য মূলক। সো আমি এটা মেসো না, বাট এটাকে ডান বাম করলে মেসো বানানো যাচ্ছে, মানে আমার শর্তের সাথে মিলছে। সেইখানে আলোক সমানতার সংখ্যা হচ্ছে এইটা, 2n-1। টু টু দি পাওয়ার n-1। যারা গুহ স্যারের বই পড়িস, যদি কেউ পড়ি দেখবি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে অনেক কাহিনী করছে। অত কাহিনী দরকার নেই, জোড় বিজোড় দরকার নেই, যেটুকু দেখাইছে এটুকু দরকার। আর এরপরে যদি কখনো বলে যে মেসো যৌগ কয়টা, মেসো যৌগের সংখ্যা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 0%, বাট তারপরে শিখাই দিই। 2n-2 বাই হচ্ছে 2, এতগুলো আমাদের কি আছে, মেসো যৌগ আছে। এরই সাথে সাথে আমাদের নামকরণ আর সমানতার পাঠটুকু শেষ হলো। আগামী ক্লাসে নামকরণ সমানতা আমরা অনেক প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের পরে হচ্ছে আমরা নতুন অর্গানিকে, মানে মেইন অর্গানিক যেটা কেমিক্যাল রিঅ্যাকশন বলতে যা বোঝায়, সেই অর্গানিকে প্রবেশ করব। বাট নামকরণ সমানতা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা থাকে। সো আমাকে একটু বল ভাই, তোরা কি ফিল করতে পারছিস জিনিসগুলো? এবং জিনিসগুলো যে লজিক্যাল, জিনিসগুলো যে হ্যাঁ মুখস্থ ভাই ফিজিক্সও আছে, মুখস্থ ভাই ম্যাথেও আছে। ম্যাথে ভাই বলবিদ্যার ম্যাক্সিমাম অঙ্ক মুখস্থ করা লাগে, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্কের নিয়ম মনে রাখা লাগে, এখানেও কিছু টুকটাক নিয়ম তো মনে রাখাই লাগবে, কিন্তু ঠাড়া মুখস্থ করা লাগে না, এবং একেবারে কোনো কিছু না জেনে বুঝে মুখস্থ করা লাগে না। এখানেও কিন্তু লজিক দিয়ে তারপরে পড়া যায়। ঠিক আছে?